রায়হান, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমাকে শোনা আচ্ছা। যাচ্ছে? হ্যাঁ, 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 শোনা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, আমরা লাইভে চলে আসছি। হ্যাঁ, দেখি। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু ওয়েট করি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইদের জয়েন হওয়ার জন্য। আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ভয়েসটা কি শোনা যাচ্ছে কিনা কেউ একটু কমেন্ট করে জানালে ভালো হতো। আমাদের ভয়েসটা কি শোনা যাচ্ছে? আচ্ছা, একজন ভাই কমেন্ট করেছে যে শোনা যাচ্ছে। আচ্ছা, আজকে আমাদের এখানে উম অতিথি হিসাবে দুইজন ভাই এসেছেন। একজন হচ্ছেন ডক্টর তানভীর রহমান ভাই, যাকে আপনারা গত পর্ব শুনেছেন, যার কথা। আরেকজন নতুন গেস্ট আমাদের এখানে এসেছেন, যার নাম হচ্ছে রায়হান সিদ্দিক। তো আমি ক্যাপশনে মনে হয় ভুল লিখেছি, রায়হান কবি লিখেছিলাম। ওনার নাম হবে রায়হান সিদ্দিক ভাই। তো আমরা আজকে আমাদের যে বিষয়বস্তু সেটা হচ্ছে সূচিবায়ু বা সন্দেহ রোগ। হ্যাঁ, অনেকের সমস্যা থাকে যে অজু করতে ধরে, আহ, ঘন্টার পর ঘন্টা বা 10-15 মিনিট অজু করতেছে। তো সেক্ষেত্রে এটাকে কি বলে, এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। তো ভাইয়া ডিসকানেক্টেড হয়ে গেছে। জি, আমি আবার আসছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। জি ভাইয়া, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, উম আপনাদের কাছে যাওয়ার আগে আমি আর একটু বলতে চাই ভাইদেরকে, যে যারা আমাদেরকে শুনতেছেন, লাইভটা গ্রুপ থেকে শেয়ার করা যাবে না, কারণ গ্রুপ থেকে, আমাদের গ্রুপটা হচ্ছে প্রাইভেট গ্রুপ, এখান থেকে সে কোনো কিছু শেয়ার করা যায় না। তো সেই ক্ষেত্রে আপনারা যদি আমার টাইম লাইনে যান, আমার টাইম লাইনের লিঙ্কটা যদি আপনারা শেয়ার করেন, তাহলে ইনশাল্লাহ শেয়ার হবে। তো আমরা ভাইদের পরিচয় পর্বে যাব। আর তার সাথে আপনাদেরকে বলতে চাই যে আপনারা আপনাদের ওসিডি বা সূচিবায়ু জড়িত যে সমস্যাগুলো আছে, সেগুলো নিয়ে প্রশ্ন, যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, জি তানভীর ভাই। জি। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম ডাক্তার আসসালাম মোহাম্মদ রহমতুল্লাহ। তানভীর রহমান শাহ। আহ, রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেছি 2012 সালে। জি এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এমডি রেসিডেন্ট, ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, মনোরোগ বিদ্যা বিভাগ জি। যে কর্মরত আছি রেসিডেন্ট হিসেবে। আহ আর 34তম বিসিএস ক্যাডারে কর্মরত আছি, ডিজি হেলথ এর আন্ডারে ওএসডি হিসেবে আছি ডেপুটেশন। আমি আহ, শেষ শেষ বর্ষে আছি আর কি, ফেজ বি রেসিডেন্ট হিসেবে আছি। আচ্ছা আচ্ছা। আহ, ডাক্তার রায়হান। রায়হান ভাই। জি, আমি ডাক্তার রাহিয়ান সিদ্দিক। আমি রাজশাহী মেডিকেল কলেজ থেকে 2012 সালে এমবিবিএস কমপ্লিট করছি। আর আমিও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে ফেসবি রেসিডেন্ট হিসেবে আছি, শেষ বর্ষে আছি আর কি, এমডি রেসিডেন্ট। আচ্ছা আচ্ছা। তো ভাই, তাহলে আমরা আজকের পর্বের যে মূল টপিক ওসিডি, এই বিষয়ে চলে যাই, কি বলেন? জি, ইনশাআল্লাহ। আচ্ছা। তো রায়হান ভাই, আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে আসলে ওসিডি বা যেটাকে আমরা ওসিডি বলে আহ, বলি, তো এটা আসলে কি? হ্যাঁ, এই রোগ সম্পর্কে যদি কিছু একটু বলতেন আমাদেরকে।
হ্যাঁ, ওসিডি এটা এখন অনেকে এই নামেও অনেকে জানে। জি। তো এটা পুরো যেটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এটা একটা চিন্তাবাতিক ও বাধ্যতাধর্মী আচরণ আর কি। অনেকে সংক্ষেপে সূচিবাই নামে যেটা পরিচিত আর কি। অনেকে সূচিবাই নামে এটাকে জানে অসুখটাকে। এটা একটা মানসিক অসুখ, একটি মানসিক উদ্বেগজনিত একটা অসুখ আর কি। আহ, এটা খুবই কমন। সারা বিশ্বে প্রতি 50 জন মানুষের মধ্যে একজন জীবনের কোনো না কোনো সময় এই রোগটাতে ভুগে থাকে। আহ, এটা একটা যে মেডিকেল ডিসএবিলিটি, মানুষের ডিসএবিলিটির প্রধান যে 10টা কারণ আছে তার মধ্যে এই সূচিবাই রোগটি অন্যতম একটি কারণ। আহ, আর এই অসুখটি সাধারণত শৈশবে কৈশোরে শুরু হয়। মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে এই রোগটি হতে পারে। তবে একটি জিনিস, যে নিকটাত্মীয়দের মধ্যে যদি এই রোগটি থাকে তাহলে তাদের ক্ষেত্রে এই রোগটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, 4-5 গুণ বেশি থাকে। এই অসুখের নাম দিয়ে কিছুটা বোঝা যায় যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এখানে অবসেশন আর কম্পালশন দুইটা জিনিস থাকে। এই জন্যই এই রোগটির নাম অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। একটা থাকে অবসেশন আর একটা হচ্ছে কম্পালশন। অবসেশনটা হচ্ছে চিন্তা আর কম্পালশনটা কাজ। আমরা সংক্ষেপে এইভাবে বলি যে অবসেশন হচ্ছে এক ধরনের মর্ম পীড়াদায়ক চিন্তা, বিভিন্ন অনাকাঙ্ক্ষিত যেসব চিন্তা, একই চিন্তা বারবার আসে, আহ, অযৌক্তিক। হ্যাঁ, নিজের মন চাচ্ছে না তারপরও বারবার একই চিন্তা আসতেছে, সরানোর চেষ্টা করতে থাকতেছি কিন্তু সরাতে পারছি না। হ্যাঁ, অযৌক্তিক চিন্তা, একই চিন্তা বারবার ঘুরে ফিরে আসতেছে। এই ধরনের মর্ম পীড়াদায়ক এবং সেটা কষ্টও দিচ্ছে আমাকে। এই ধরনের চিন্তা হতে পারে, সেটা কোনো কল্পনা হতে পারে, কোনো মনের তাড়না হতে পারে। হ্যাঁ, এই চিন্তাগুলো বারবার মনের ইচ্ছার বিরুদ্ধে আসতেছে। এটাকে, এই চিন্তাগুলো বিভিন্ন সময়ে পরিবর্তনও হতে পারে এবং এগুলো কোনো যুক্তিরও ধার ধারে না, আসতেই থাকে আসতেই থাকে। তো এইটা হচ্ছে অবসেশন বা চিন্তা। হ্যাঁ, আর কম্পালশন হচ্ছে এই যে অবসেশন গুলো বা যে বারবার একই চিন্তা আসতেছে, এই চিন্তাগুলো দ্বারা তাড়িত হয়ে বা বাধ্য হয়ে, এবং এর জন্য, এই চিন্তাগুলোর জন্য যে অস্বস্তি বা উদ্বেগ হচ্ছে আমাদের মধ্যে, এগুলো কমানোর জন্য আমরা যে কাজগুলো করে থাকি বা আহ, রুগী যে কাজগুলো করে থাকে সেগুলোকে বলা হয় কম্পালশন, বা আমরা এটাকে কাজ বলি আর কি। একটা হচ্ছে চিন্তা অবসেশন, আর একটা এই অবসেশন কমানোর জন্য যে কাজ করা হয় সেটাকে কম্পালশন বলে। একটা উদাহরণ দিয়ে বোঝালে একটু সহজ হবে যে অবসেশন কি হতে পারে। একটা এখানে মনে হয় অলরেডি বলা হয়েছে, যেমন ময়লা নিয়ে বা আহ, চিন্তা, বা আমি হাত ধোয়ার পরে মনে হচ্ছে যে হাতটা মনে হয় ঠিক মতো পরিষ্কার হয়নি, এজন্য সে কি করে, এই চিন্তাটার কারণে সে অস্বস্তি ফিল করে, আমার হাতটা মনে হয় পরিষ্কার হয়নি। একবার নর্মালি একবার একটু 15 সেকেন্ড 20 সেকেন্ড হাতটা ধুলেই হয়ে যায়। সেখানে সে এই চিন্তার কারণে অস্বস্তি ফিল করে যে না, আমার হাতটা পরিষ্কার হয়নি, তার ভিতরে খারাপ লাগতে থাকে এবং এই চিন্তাটা বারবার আসে এবং সে বারবার হাত ধুতে থাকে, 20 সেকেন্ড 30 সেকেন্ড 1 মিনিট 2 মিনিট এভাবে হাত ধুতেই থাকে। কারণ তার ওই চিন্তাটা মাথার ভিতর বারবার আসতেই থাকে, তার একটা ডিস্ট্রেস ফিলিং হয়, অস্বস্তি বোধ হয়, এবং সেই অস্বস্তি কাটানোর জন্য সে বারবার হাত ধুতে থাকে। তো এটা হচ্ছে কম্পালশন। তো এই দুইটা, অবসেশন এবং কম্পালশন, যে কোনো এক, অনেকের ক্ষেত্রে আবার যে কোনো একটাও থাকতে পারে, যে অবসেশন বা কম্পালশন দুটার যে কোনো একটাও থাকতে পারে বা দুটাও থাকতে পারে। বেশিরভাগ রোগীদের ক্ষেত্রে আমরা যেটা পাই যে দুটাই থাকে, অবসেশনও থাকে কম্পালশনও থাকে। এই জন্যই এই অসুখটার নাম অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। হ্যাঁ, তো এখানে আচ্ছা আচ্ছা। হ্যাঁ জি, হ্যাঁ, না জি, বলুন বলুন। হ্যাঁ। তো এটা হচ্ছে অবসেশন বিভিন্ন ধরনের হতে পারে। একটা যেমন আমি বললাম, একটা যে ডাটা এন্ড কন্টামিনেশন, হ্যাঁ, ময়লা নিয়ে যে চিন্তা, এগুলো ছাড়াও এটা সংক্রমণ জনিত অবসেশন। হ্যাঁ, বা জি। সংক্রমণ জনিত বা পরিষ্কার পরিচ্ছন্নতা জনিত কম্পালশন, অবসেশন বা কম্পালশন। এছাড়া বিভিন্ন ধরনের আগ্রাসী কিছু অবসেশন আসতে পারে। হ্যাঁ, আহ, নিজের ক্ষতি হবে বা অন্যের ক্ষতি হবে এরকম চিন্তা।
আহ, ধর্মীয় কিছু অবসেশন বা কম্পালশন, এগুলো আমি পরে আস্তে আস্তে আলোচনা করব। যৌন আচ্ছা চিন্তা বিষয়ক বিভিন্ন অবসেশন আসতে পারে, হ্যাঁ। বিভিন্ন চেক করা বা বারবার একই জিনিস বারবার চেক করা, ঠিক মতো হয়েছে কিনা কোনো কাজটা, হ্যাঁ, এগুলো বিষয়ে বিভিন্ন কম্পালশন আসতে আসতে পারে, হ্যাঁ। এগুলো হচ্ছে আচ্ছা বিভিন্ন প্রকার অবসেশন কম্পালশনের বিভিন্ন প্রকার। এখন আচ্ছা ভাইয়া, এগুলো, জি। ভাইয়া আপনি আমাদেরকে যদি একটু বলতেন যে এই যে অবসেশনের কোনো স্টেজ আছে কিনা, যে এই এই স্টেজ বা প্রথম স্টেজ, সেকেন্ড স্টেপ, এই ধরনের কিছু আছে কিনা, বা আমরা কখন, অবসেশনের, হ্যাঁ, নর্মালি দেখা যায়, আমি একটা প্রশ্ন করি, নর্মালি দেখা যায় যে আমার মনে হয় তো বিভিন্ন ধরনের সন্দেহ হয়, একবার দুইবার হইতেই পারে, ঠিক না? যেমন আমি দরজাটা আটকে আসছি, পরবর্তীতে আবার দরজা আটকালাম, মনে হলো যে দেখি যে দরজাটা আটকানো আছে কিনা। এটা নর্মাল, এক দুইবার, এটা মনে হয় নর্মাল বলা যায়। কিন্তু কখন এটাকে আমরা রোগ হিসেবে বা ডিসঅর্ডার হিসেবে ধরবো, হ্যাঁ, এই হ্যাঁ, জিনিসটা যদি একটু ক্লিয়ার করতেন। বুঝতে পারছি। এটা খুবই ইম্পর্টেন্ট আর কি জিনিস, আমি এগুলো আস্তে আস্তে বলতাম। সেটা হচ্ছে এটা একটা নর্মাল মানুষের ক্ষেত্রেও অনেক সময় সন্দেহ হতে পারে, বা এটা সতর্কতা বশত আমি দরজাটা ঠিক মতো লাগালাম কিনা, এটা সব মানুষেরই মনে কোশ্চিন আসতে পারে, স্বাভাবিক। এবং এটার জন্য সে সতর্ক হতে পারে বা একটু দেখে নিতে পারে দরজাটা ঠিক মতো হয়েছে কিনা। কিন্তু এটা যখন সে বারবার করতে থাকবে এবং এটার পিছনে শুধু অনেক সময় সে ক্ষেপণ করবে আর কি। হ্যাঁ, দিনে বলা হয় যে এটার মানে আমরা যদি রোগ হিসেবে বলতে চাই তাহলে সময়ের দিক, কয়েকটা দিক বিবেচনা করতে হবে। একটা দিক হচ্ছে সময় কতটুকু যাচ্ছে। দিনে 24 ঘন্টায় যদি 1 ঘন্টা বা তার বেশি সময় সে নষ্ট করে ফেলে 24 ঘন্টা এই চিন্তা বা বারবার এই চেক করার জন্য, সেটা অবসেশন একটা মানুষের একটাই থাকবে এমন না, অনেকগুলো অবসেশন থাকতে পারে এবং সবগুলো মিলেও হতে পারে। অথবা কারো যদি একটাই থাকে অবসেশন বা কম্পালশন একটাই থাকে, সেটাতেও মিনিমাম 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় বা তার বেশি সময় হতে হবে। একটা দিনে 1 ঘন্টা বা তার বেশি সময়, এবং এটা তার হচ্ছে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, তার পেশাগত জীবন, এগুলোতে হ্যাম্পার করবে। হ্যাঁ, আর এগুলো তার হচ্ছে এই যে সমস্যাগুলো, এটা অন্যান্য কিছু মানসিক অসুখ বা অন্য কোনো শারীরিক অসুখ বা অন্য কোনো নেশা জাতীয় কোনো সমস্যা বা মাদকাসক্তি যেগুলো, এগুলোর কারণেও অনেক সময় এগুলো হয়। সেগুলোর কারণে হচ্ছে কিনা সেটা আগে এক্সক্লুড করতে হবে। যেগুলোর কারণে হচ্ছে না, যখন আমি এটা নিশ্চিত হব, তখনই আমি বলতে পারবো যে এটা সূচিবায়ী বা সন্দেহ রোগ, যেটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো এই বৈশিষ্ট্য বা এই ক্রাইটেরিয়া গুলো যদি ফুলফিল করে, তাহলে আমরা এটা রোগ হিসেবে বলবো আর কি। আচ্ছা, তানভীর রহমান ভাইয়ের কাছে একটু যেতে চাই আর কি, যে তানভীর ভাই, আপনি আমাদেরকে একটু বলেন যে এই যে সমস্যাটা, হ্যাঁ, ওসিডি হলে মানুষের কি কি ধরনের সমস্যাটা হয়, মূলত মেইনলি কি কি ধরনের সমস্যা হয়। এবং আপনারা তো অনেক রোগী দেখেছেন, আপনি এবং আমাদের রায়হান ভাই সম্পর্কে আমি যতটুকু শুনেছি, উনি এই বিষয়ে একটা দীর্ঘ সময়, হ্যাঁ, অনেক রোগীর সাথে অনেক রোগী হ্যান্ডেল করেছেন। তো আপনারা যদি বলতেন যে আপনাদের দেখা কিছু রোগীর বর্ণনা আর কি, যে তারা কি ধরনের সমস্যাগুলো ভোগে এবং সেখান থেকে তারা কিভাবে উত্তরণ পেয়েছে, এই সম্পর্কে যদি একটু কিছু বলতেন। জি, তানভীর ভাই। শোনা যাচ্ছে? জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মাইকটা অফ ছিল। ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। যেটা আমাদের অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা যেটা সবচেয়ে বেশি কমন দেখি, যে ডার্ট এন্ড কন্টামিনেশন, যে আমার মানে মানে ওসিডি, যে সূচিবায়ু রোগের মধ্যে যে নামটা আমরা যে সূচিবায়ু যে করছি, মেনলি এটাই যে আমরা দেখি যে অতিরিক্ত হাত ধোয়া বা মোছা বা পরিষ্কার পরিচ্ছন্নতা একটু এক্সেসিভ। এইটাই যে আমার কোথাও ময়লা লেগে আছে কিনা, বা আমার হাত ধুইতে হবে, বা আমাদের যারা অজু করে, যাদের এই রোগটা থাকে, দেখা যায় যে অজু বারবার করতেইছে, একবার অজু হইলো মনে হইলো যে না হয় নাই, দেখা যাচ্ছে জামাত শেষ হয়ে যাচ্ছে কিন্তু তার অজুই শেষ হচ্ছে না। বা নামাজের ক্ষেত্রে
এটাই মেইনলি সবচেয়ে বেশি কমন। এরপরে যেটা সেকেন্ড মোস্ট কমন প্যাটার্ন যেটা হলো যে সন্দেহ। হুম, যে আমি সিটকিনিটা লাগাইলাম কিনা, দরজার সিটকিনিটা লাগাইলাম কিনা, বা কোশ্চেনের উত্তর দেখা যাচ্ছে যে আমি কোশ্চেনটা দেখলাম কিনা, বা মোবাইল নাম্বার একটা ডায়াল করতেছি, মোবাইল নাম্বার ডায়াল হলো কিনা, এই যে বারবার চেক করা। বাসায় তালা লাগাই দিয়ে গেছে, সে তার মনে আছে, কিন্তু তারপরও মাঝ রাস্তায় যে তার মনে হচ্ছে যে না, এখনো মনে হয় তালাটা লাগে, আবার সে ফেরত যায় বাসায়। ফেরত যেয়ে আবার গেছে, আবারও মনে হয়েছে তার মনে হয় যায়, মনে হয় লাগায় না, ঠিকভাবে লাগাইছে কিনা, এভাবে বারবার চেক করে। এই যে প্যাথোলজিক্যাল মানে ডাউটটা, সন্দেহটা খুব বেশি হয়। আরেকটা হয় যেটা মানে একবার 3 নম্বরে যেটা, যে একটার পর একটা চিন্তা আসতেই থাকে, ভিতরে ভিতরে একটা চিন্তার ডালপালা গজাইতেই থাকে। দেখা যাচ্ছে চিন্তা করতে করতেই তার সময় চলে যাচ্ছে। চিন্তার মানে আহ, দেখা যাচ্ছে যে কারো কারো ক্ষেত্রে এটা হচ্ছে যে আত্মহত্যার চিন্তা নিয়েও অবসেশন আসতে পারে। এটা দেখা যাচ্ছে যে বিষণ্ণতার যে আত্মহত্যার চিন্তা, ওইটার থেকে ডিফারেন্ট একটু। আর এছাড়াও আরো কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব কমন, যেমন হচ্ছে যে অর্ডারলিনেস। যে জিনিসটা বইগুলা যেভাবে গোছানো ওভাবেই গোছানো থাকতে হবে, যদি অন্যভাবে গোছানো হয় তাহলে তার এটা মানে অস্বস্তি কারণ হয়, সে এটা মেনে নিতে পারে না। আরেকটা হচ্ছে যেটা, যে রিলিজিয়াস অবসেশন কিছু আছে, যেগুলা হচ্ছে যে যারা একটু ধার্মিক ধরনের, তার কাছে মাঝে মাঝেই দেখা যাচ্ছে যে মানে যে জিনিসগুলা কষ্টদায়ক আমি এটা মনে করি না, হ্যাঁ, দেখা যাচ্ছে যে আল্লাহ আছে কি নাই, আল্লাহর অস্তিত্ববাদ নিয়ে, তারপরে আহ, নামাজকে নিয়ে, কোরআনকে নিয়ে, বা ব্লাসফেমিক কিছু থট, এগুলো চলে আসে, এবং এটার জন্য সে খুবই দেখা যায় যে সবসময় ইস্তেগফার করতে থাকে। আমরা যে এক একটা অবসেশন, হ্যাঁ, যে অবসেশনের মানে মর্মপীড়াদায়ক যে চিন্তা, ডাক্তার রায়হান যেটা বললেন, মর্মপীড়াদায়ক চিন্তার বিপরীতে একটা কম্পালশন আছে যে এই কাজটা আমাকে করতেই হবে। তো এই সমস্ত ক্ষেত্রে যাতে রিলিজিয়াস ধার্মিক ব্যাপারগুলোতে যারা অবসেশন আছে, আহ, তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা সবসময় ইস্তেগফার করে, বা তারা ভাবে যে আমি কি নাস্তিক হয়ে গেলাম কিনা। আমার মনে আছে যে আমার পিজির আউটডোরে একটা মহিলা, কত তার বয়স 50 বছর হবে, হ্যাঁ, বোরকা পরে আসছেন, একেবারেই কান্না করে দিচ্ছেন যে তার এই সমস্ত চিন্তা আসে। তো আমি তাকে বুঝাইতে মানে বোঝানোর চেষ্টা করছি যে এটা আপনার রোগের কারণে হচ্ছে, এজন্য আপনার পাপ হবে না, বা যতটুক আমাদের মানে সান্ত্বনা দেয়া দরকার। তো এটাতে উনি খুব মানে এটাকে ভালোভাবে নিচ্ছেন যতটুকু আমার মনে পড়ে। আর কিছু চিন্তা আসে মানে যেগুলা হচ্ছে যে সেক্সুয়াল থট কিরকম, যে যেগুলা হচ্ছে যে আহ, মানে ব্লাড রিলেটেড যে সমস্ত সম্পর্ককে আমরা একেবারে হারাম মনে করি, নিজের মাকে নিয়ে চিন্তা, বোনকে নিয়ে চিন্তা, এই সমস্ত চিন্তাগুলা আহ, এটা বিভিন্ন পারভার্সনের ক্ষেত্রেও আসতে পারে, কিন্তু ওসিডি ওসিডির ক্ষেত্রেও অনেক কমন। যারা দেখা যায় যে ধার্মিক টাইপের, সে এটা কোনোভাবেই মেনে নিতে পারে না, এবং এগুলা ক্ষেত্রে অনেকে আত্মহত্যা পর্যন্ত চলে যেতে পারে যে আমার কেন এই চিন্তাগুলো আসতেছে। তো দেখা যায় যে এই সমস্ত আহ যেগুলা বললাম এগুলা মোটামুটি অনেক কমন তো আচ্ছা। এই হ্যাঁ, জি, জি। আচ্ছা। তো আমরা এখানে কিছু কারণ পেয়েছি, যেমন সন্দেহ, হ্যাঁ, এরপরে চিন্তা, ধার্মিক ধার্মিকতা নিয়ে কিছু বিষয় আছে, এরপরে সেক্সুয়াল থট। এই ধরনের অনেকগুলো কারণ আপনার কাছ থেকে শুনলাম। তো এখন আমরা জি, চাচ্ছি যে এক এক করে, হ্যাঁ, তানভীর আপনি আছেন এবং আমাদের রায়হান ভাই আছে, এগুলো কি প্রত্যেকটা যদি আলাদা আলাদা করে একটু বলতেন যে এটা কেন হয় এবং এর থেকে উত্তরণের কোনো উপায় আছে কিনা। প্রথমে এই যে বললেন যে পবিত্রতা বা ময়লা আবর্জনা নিয়ে যে একটা টেনশন হয়, তো এই টেনশন থেকে আসলে কিভাবে আমরা মুক্ত হইতে পারি, বা এই রোগটা থেকে আমরা কিভাবে আহ উত্তরণ করতে পারি আর কি। জি, রায়হান ভাই যদি বলতেন এই বিষয়টা। জি, এইগুলো হচ্ছে সবকিছুই আহ, আলাদা আলাদা করে ইয়ে করার নাই। একটা কমন ট্রিটমেন্টই মোটামুটি সবগুলোর ক্ষেত্রেই তারপরও কিছুটা আলাদা করা যায় আর কি। কমন একটা চিকিৎসা প্রোটোকল বা ট্রিটমেন্ট। হ্যাঁ, আমাকে কি শোনা যাচ্ছে? আমি ভেঙে ভেঙে শুনতে পাচ্ছি কথা আসলে। জি, আপনাকে আমরা সুন্দরভাবে শুনতে পাচ্ছি।
আচ্ছা আচ্ছা। আচ্ছা, রায়হান ভাইকে কি হ্যাঁ শোনা যাচ্ছে? একটু কমেন্ট করে জানান তো আপনারা। জি রায়হান ভাই, আমি শুনতে পাচ্ছি, আপনি বলতে পারেন। জি। হ্যাঁ, আমরা এগুলোর ক্ষেত্রে সবগুলো যে অবসেশন কম্পালশন সবগুলোর জন্যই একটা কমন ট্রিটমেন্ট প্রোটোকল আমরা ফলো করি আর কি। হ্যাঁ, এটার জন্য কিছু ওষুধপত্র দিতে হয়, ওষুধটা খুবই কার্যকরী আর কি, ওষুধগুলো যেগুলো দেওয়া হয়। কিছু সাইকো এডুকেশন দেওয়া হয় রুগীকে, রোগীর পরিবারকে, রোগটা সম্পর্কে জানানো হয়, চিকিৎসা নিতে উৎসাহিত করা হয়, এগুলোই প্রথমে করা হয়। তারপরে কিছু সাইকোথেরাপি আছে আর কি, কাউন্সিলিং যেটাকে আমরা বলি আর কি। এর মধ্যে বিভিন্ন ধরনের ইআরপি, এক্সপোজার এন্ড রেসপন্স প্রিভেনশন থেরাপি আছে, রিল্যাক্সেশন থেরাপি আছে, হ্যাঁ, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, গ্রুপ থেরাপি, এই ধরনের বিভিন্ন ধরনের টেকনিক আছে আর কি। এগুলো আমরা আস্তে আস্তে রোগীকে শেখানোর চেষ্টা করি আর কি, কিভাবে এগুলো থেকে দূরে থাকা যায়। হ্যাঁ, এগুলোর হ্যাঁ, টেকনিক আছে, সবচেয়ে বেশি যেটা কার্যকর আহ, এক ওষুধটাই হচ্ছে ফার্স্ট লাইন হিসেবে ওষুধই আমরা দিয়ে থাকি। ওষুধের সাথে সমানভাবে কার্যকর সাইকোথেরাপি, যেটা সেটার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা কমনলি যেটা বিএসএম মতে আমরা ইউজ করে থাকি ইআরপি টেকনিক আর কি, এক্সপোজার এন্ড রেসপন্স প্রিভেনশন থেরাপি আর কি। আর ওষুধটার মধ্যে আমরা এসএসআরআই জাতীয় ওষুধ দিই, কমন কিছু ওষুধ আছে আর কি, দুই তিনটা ওষুধ আছে। ওষুধগুলো রেগুলার কেউ খেলে এই ওষুধটা অন্যান্য আমাদের বিভিন্ন যে শারীরিক রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এগুলো চিকিৎসার মাধ্যমে যেমন নিয়ন্ত্রণে রাখা যায়, ঠিক তেমনি এই রোগটিও সম্পূর্ণরূপে চিকিৎসার মাধ্যমে, এই ওষুধগুলোর মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায়। হ্যাঁ, আর একটু বলা যেতে পারে যে আমরা ইআরপি টেকনিক সম্পর্কে একটু আলোচনা করলে, বা রিল্যাক্সেশন থেরাপি আমরা যেগুলো দিই, এছাড়া আচ্ছা। আমাদের কিছু জীবনযাত্রার মান পরিবর্তন করা যেতে পারে, কিছু নিয়ম কানুন মেনে চলা যেতে পারে, কিছু খাবার আমরা আহ, খেতে পারি রেগুলার, কিছু খাবার অ্যাভয়েড করতে পারি, এগুলো নিয়ে একটু আলোচনা করা যেতে পারে আর কি। আর এখানে আমি আমরা আমি এগুলোকে আরেকটু জিনিস অ্যাড করতে হুম চাই। হুম যেটা হলো যে যে হালিম ভাই যেটা বলছেন যে একটা একটা করে সিমটম ধরে, তো ওসিডি দেখা যায় যে এই রোগটা সাধারণত কত বছর বয়স থেকে শুরু হয়ে যায়। চাইল্ডহুডেও শুরু হয়, চাইল্ডহুডের মানে ছোট বাচ্চারা তো ওভাবে তার চিন্তাগুলোকে এক্সপ্রেস করতে পারে না, সঠিকভাবে বুঝাইতে পারে না। সে দেখা যায় অস্থিরতা বা অ্যাংজাইটি বা বিভিন্ন ধরনের মানে আচরণগত অবস্থা দিয়ে বোঝা যায়, বা আমরা ডিটেল যদি বাবা মার কাছ থেকে হিস্ট্রি নেই তখন বুঝতে পারি। দেখা যায় 10 থেকে কম্পালশন 15 দিয়ে বোঝা বছর। যায় আর কি, ছোট হ্যাঁ, হ্যাঁ, বাচ্চাদের কম্পালশন দিয়ে। অবসেশন সাধারণত থাকে হ্যাঁ, না, কম্পালশন থাকে। জি। তো দেখা যায় যে একটা সিমটম দিয়ে কারো একসময় শুরু হয়েছে, কিন্তু তার হয়তো চিকিৎসার মাধ্যমে ওই সিমটম চলে গেছে, আবার হয়তো কয়েক মাস পরে বা কয়েক বছর পরে আরেকটা সিমটম দিয়ে শুরু হয়েছে। তো ওসিডি দেখা যাচ্ছে যে মানে এই অসুখটা হচ্ছে মানে কখনো বাড়ে কখনো কমে, কখনো মানে একেবারে কিওর যে হয়ে যায় এরকম ফুল বলা যায় না। দেখা যায় যে মানে ওষুধ দিয়ে ভালো থাকে, এবং মাত্রাটাও, তীব্রতাও, অসুখের তীব্রতাটাও কম হয়। আমরা এই তীব্রতা মাপার জন্য ওয়াইবক্স স্কেল ইউজ করি একটা। আরো বিভিন্ন ধরনের স্কেল আছে যেগুলো দিয়ে আমরা তীব্রতার মাত্রাটা নির্ধারণ করি। তো এক্ষেত্রে দেখা যায় যে যেটা হলো যে ওসিডির সিমটম গুলা খুব ফ্লাকচুয়েট করে, এক এক সময় এক এক ধরনের সিমটম আসে। এই জন্য আমরা সিমটম নিয়ে তো সাইকোথেরাপি ওই রিলেটেড পেশেন্টকে আমরা সাইকো এডুকেশন দেওয়ার চেষ্টা করি। বাকি ডাক্তার রাহান যেটা বললেন যে মেইন স্টে অফ ট্রিটমেন্ট আমরা ওষুধই দেই, এসএসআরআই গ্রুপের ওষুধই দেই। এছাড়াও ক্লোমিপ্রামিন একটা ওষুধ আছে, এটাও দিয়েও ট্রাই করি। আর সাথে সাথে দেখা যাচ্ছে যে কাউন্সিলিং, সাইকোথেরাপি, সাইকো এডুকেশন, এই দুইটা মানে ওষুধের পাশাপাশি যখন এই জিনিসটা দেয়া হয় তখন দেখা গেছে যে এটা রেজাল্টটা বেশি হয় আর। জি। জি আচ্ছা ভাইয়া, তো এই ক্ষেত্রে আপনি বললেন যে অবসেশনটার ক্ষেত্রে, একটু আগে তানভীর ভাই বলছিলেন যে অবসেশনের ক্ষেত্রে চিন্তাগত কিছু প্রবলেম আসে, এবং এই অবসেশন থেকে নাকি আত্মহত্যার দিকেও যায়। জি। তো এই তো এইটা এই ক্ষেত্রে যদি একটু বলতেন যে এখানে আসলে অবসেশন থেকে আত্মহত্যার পর্যায়ে যায়, এই বিষয়টা কি এখন বুঝলাম না। এখন হলো যে যেটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের সাথে মানে অন্যান্য সাইকিয়াট্রিক ডিসঅর্ডার যেগুলা, যেমন আমরা এই গত মাসের আলোচনায় আমরা
মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা বিষণ্ণতা নিয়ে যে আলোচনা করছিলাম, দেখা যায় যে যে কোনো ক্রনিক ডিজিজের ক্ষেত্রেই একটা মানে লং টার্ম একটা ক্রনিক যদি ডিজিজ থাকে, কোনো অসুখ থাকে, সেটার মানে পরবর্তীতে একটা সময় রোগী বিষণ্ণতায় ভুগতে পারে, বা চান্স থেকে যায়, অনেক বেশি চান্স থেকে যায়। তো সেই হিসেবেও মানে কোমরবিডিটি হিসেবে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যে সূচিবায়ু রোগের সাথে বিষণ্ণতা খুবই বেশি দেখা যাচ্ছে, প্রায় 60-70%-এর মতোই বলা চলে যে বিষণ্ণতা আসে। একটা হইতে পারে যে মানে এখানে যে মানে আত্মহত্যার কারণটা, একটা হচ্ছে আত্মহত্যার কারণটা একটা হতে পারে যে তার যে অবসেসিভ চিন্তা ভাবনা গুলো আসতেছে, যে তার মানে ধর্ম নিয়ে এরকম খারাপ ধরনের চিন্তা আসতেছে, বা এক্ষেত্রে হয় কি পেশেন্ট দেখা যায় যে দুইটা মন হয়ে যায়, একটা মন বলে যে এটা করো, আর একটা বলে যে না এটা করিস না। তো এই যে দোদুল্যমনতায় ভুগতে থাকে বা এই অবসেশনের কারণেই সে আত্মহত্যা করতে পারে। আর একটা হইতে পারে এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের কারণে সে দেখা গেছে যে তার সাথে সাথে এটা অনেকদিন দীর্ঘদিন ধরে থাকার কারণে সে এটা নিতে পারতেছিল না। দেখা যায় যে এই রোগটাকে না বোঝার কারণে আহ, যেহেতু আত্মীয় স্বজনরা, বিশেষ করে কাছের লোকজন, মা বাবা বা হাজবেন্ড অথবা ওয়াইফ, বা একেবারে মানে কাছে কাছে যারা থাকে, তাদের জন্য এটা খুব বিরক্তিকর এবং দেখা যায় যে খুব অস্বস্তিকর অবস্থায় দাঁড়ায় যায়। তো দেখা যায় যে তারা বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলার পরে একটা সময় দেখা যায় যে সে আর নিতে পারে না। তো তারপরে বিষণ্ণতা হয়ে যেটা আরো তীব্র আকার ধারণ করে, সেইটা হিসেবে আত্মহত্যার দিকে যায়। তো এখন আসলে তার কোন কারণে আত্মহত্যার চিন্তাটা আসছে, এইটা যখন আমরা বের করে ওই রিলেটেড, যদি ওসিডির কারণে, ওসিডির অবসেসিভ চিন্তা ভাবনার কারণে যদি আসে, আত্মহত্যার ইয়াটা আসে, চিন্তাগুলো আসে, তখন আমরা ওই হিসাবে ম্যানেজমেন্ট দেই, ওই হিসাবে। আর যদি বিষণ্ণতার হয় তাহলে তো আমাদেরকে আগে বিষণ্ণতাটাকেই ফার্স্ট প্রায়োরিটি দিয়ে তারপর আমরা পরবর্তীতে। আচ্ছা, এখানে আত্মহত্যার ব্যাপারে যে জিনিসটা আসে সেটা আমি যেটা বুঝলাম যে প্রথমত অবসেশন থেকে হতাশা তৈরি হয়, তারপরে সেই হতাশা থেকে আত্মহত্যার দিকে যায়, এই তো। না, এটা একটা হইতে পারে, মানে হ্যাঁ। এটা সম্পূর্ণ এটা সেকেন্ড। না। হ্যাঁ, একটা হচ্ছে যে অবসেশনের জন্য আত্মহত্যা, যেটা চিন্তাগুলো আসতেছে অনেক সময় অনাকাঙ্ক্ষিত, যে চিন্তাগুলো বিশেষ করে রিলিজিয়াস যে থট গুলো আসতে পারে, বা যৌন চিন্তা বিষয়ক যে অবসেশন গুলো আসতে পারে, এগুলোর কারণে যে গিলটি ফিলিং বা খারাপ লাগা সেখান থেকে হতে পারে। আরেকটা যে ওসিডির ক্ষেত্রে বেশিরভাগই ডিপ্রেশন বা বিষণ্ণতাটা খুব বেশি ওতপ্রোতভাবে জড়িত। তো ওসিডির একটা পেশেন্ট, সব পেশেন্টই যে বিষণ্ণতায় ভুগবে এমন না, বেশিরভাগ ক্ষেত্রে দীর্ঘদিন থাকার কারণে বিষণ্ণতা ডেভেলপ করে এবং সেখান থেকেও আত্মহত্যা আসতে পারে আর কি। তো দুইটা কারণে, একটা হচ্ছে অবসেশন, যেগুলো খারাপ যে চিন্তাগুলো সেগুলোর কারণে একটা হতে পারে, আত্মহত্যার দিকে যেতে পারে, ধাবিত হতে পারে। অথবা আহ, বেশিরভাগ ক্ষেত্রে ওসিডির সাথে বিষণ্ণতা থাকে, এবং ওই বিষণ্ণতার জন্য, বিষণ্ণতায় তো আত্মহত্যার প্রবণতা অনেক বেশি থাকে। তো ওসিডির কারণে যে বিষণ্ণতা ডেভেলপ করে, সেখান থেকেও আত্মহত্যা করতে পারে। আচ্ছা, একজন ভাই বলছে যে শুধু সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে, সমাধান নিয়ে আলোচনা করলে উপকৃত হতাম। তো এক্ষেত্রে সমাধান নিয়ে কিন্তু আমাদের এখানে আলোচনা হচ্ছে। আমরা যদি আহ, কারণটা আগে করতে পারি, কারণটা আগে বের করতে পারি যে আমাদের এই সমস্যাটা কেন হচ্ছে, সমস্যাটা কেন তৈরি হয়েছে, তাহলে কিন্তু পরবর্তীতে সমাধানটা খুঁজে পাওয়া সহজ হয়। তো আমরা সেই কারণটা নিয়ে আপাতত আলোচনা করতেছি, ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা সমাধানের বিষয় নিয়ে আসবো। কারণের মধ্যে আরেকটু বলা যায় যে এটা অনেকের মনে থাকতে পারে যে ওসিডি রোগটা কেনই বা হচ্ছে আমার, এটা কেন হচ্ছে, এটা নিয়ে একটা চিন্তা থাকতে পারে মানুষের মধ্যে, বা জানার থাকতে পারে অনেকে। এক তো আমি প্রথমেই শুরুতে বলছিলাম যে বংশগত কারণে এটা হতে পারে। যাদের পারিবারিক ভাবে এই রোগের ইতিহাস আছে, তাদের মধ্যে 4-5 গুণ বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা হচ্ছে জীবনের কোনো ঘটনা, জীবনের যে কোনো ঘটনা দিয়ে এটা শুরু হতে পারে। যেমন জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে কেউ অতিরিক্ত একটা মানসিক চাপে পড়ে গেল, হ্যাঁ, সেখান থেকে এটা শুরু হতে পারে। হ্যাঁ, পরিত্যক্ত কোনো ব্যান্ডেজ, বর্জ্য ইত্যাদি দেখে এটা শুরু হতে পারে। আর বিভিন্ন শারীরিক অসুখ বিসুখের কারণে এটা কিন্তু হতে পারে। শরীরে কোনো রোগ জীবাণু দ্বারা ইনফেকশন হলে, যেমন ব্রেনে স্টেপ্টোকক্কাল, ব্রেনের বিভিন্ন ইনফেকশন, বা এমনি শরীরে স্টেপ্টোকক্কাল বিভিন্ন ইনফেকশন, স্ট্রোক হয় মানুষের, সেখান থেকে হতে পারে।
আর আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা সব শেষে বলতেছি এই কারণে, সেটা হচ্ছে আমাদের ব্রেনে এক ধরনের সার্কিট বা লুপ আছে আর কি, যেটা বৈজ্ঞানিকভাবে যেটা প্রমাণিত আর কি, কর্টিকো থ্যালামো স্ট্যাটোকর্টিক্যাল লোব বা কর্টিকো স্ট্যাটো কর্টিকো থ্যালামিক লোব আছে একটা, যেই লুপের কিছু স্ট্রাকচারাল অল্টারেশনের জন্য বিভিন্ন আমাদের শরীরে যে জৈব রাসায়নিক বিভিন্ন পদার্থ আছে, যেমন ডোপামিন, সেরোটোনিন, হ্যাঁ, গ্লুটামেট, এগুলোর হ্রাস বৃদ্ধি ঘটে। তো এর কারণেও একটা বড় একটা কারণ, এগুলোর কারণেও অনেক সময় এইসব অবসেশন, এইসব খারাপ চিন্তাগুলো আসতে পারে। তো এগুলো আচ্ছা মোটামুটি কারণ। আর অনেকের ক্ষেত্রে অজানা কিছু কারণেও হতে পারে। মোটামুটি ব্রডলি যদি আমরা বলি যে একটা বংশগত কারণ, জীবনের কোনো ঘটনা, হ্যাঁ, কোনো শারীরিক কোনো অসুখ, হ্যাঁ, যেমন স্ট্রোক বা অন্যান্য বিভিন্ন ইনফেকশন, মস্তিষ্কে আঘাত, এগুলো। আর একটা যে আমি আমাদের ব্রেনে যে একটা ট্র্যাক্ট আছে বা লুপ আছে, সেখানে স্ট্রাকচারাল চেঞ্জের কারণে বিভিন্ন সেরোটোনিন, গ্লুটামেট, ডোপামিন, এগুলো জৈব রাসায়নিক যে পদার্থ, এগুলোর পরিবর্তনের কারণেও হতে পারে। আচ্ছা এগুলো মোটামুটি কারণ আর কি। এটা অনেকে জানা আগ্রহ থাকতে পারে আর কি। আচ্ছা, এখন যদি আমরা এটার সমাধান নিয়ে আলোচনা করি, তাহলে আসলে আলোচনাটা কিভাবে শুরু করা যায়, মানে সমাধান নিয়ে আলোচনা করতে হলে আমরা কিভাবে করতে পারি আর কি, যে একদম প্রাইমারি লেভেলে যদি থাকে, হ্যাঁ, তো হ্যাঁ সেক্ষেত্রে ঘরোয়া ভাবে বা নিজে নিজে কোনো স্টেপ নেওয়া যায় কিনা এই নিয়ে যদি একটু আলোচনা করতেন। হ্যাঁ, এটা খুবই ইজি, এইভাবে স্টেপ নেওয়া যায়। আমরা রুগী যখন আমাদের কাছে আসে, একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসলো, আমরা 5টা কোশ্চেন করি। আমি 1 2 3 4 5 এভাবে বললে সহজ হবে সবার বোঝার জন্য। এভাবে আমরা মানে এটাকে সবাই সবাই ইচ্ছা করলে, যারা আমাদেরকে শুনতেছেন, হ্যাঁ, তাদেরকে বলি আপনারা আপনাদের সমস্যাগুলো লিখুন, ওসিডি সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে। এছাড়াও বাইরের অন্য কোনো যদি প্রশ্ন থাকে সেটাও করতে পারেন ইনশাআল্লাহ, তবে ওসিডি রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলোকে আমরা আজকে প্রাধান্য দিব আর কি। তো আপনারা ভিডিওটা শেয়ার করুন এবং প্রশ্ন থাকলে সেটাও আমাদের কমেন্ট করে জানান। আর ভাই এখন যে 5টা পয়েন্ট নিয়ে কথা বলবে, এগুলো যদি আপনারা চান তাহলে নোট করে রাখতে পারেন। জি ভাই। জি, আমি প্রথমে যেটা বলতেছিলাম যে আমরা এখন ওসিডি সম্পর্কে মোটামুটি আমার মনে হয় সবারই ধারণা হয়ে গেছে। ওসিডি কি, কেন হচ্ছে, এর লক্ষণগুলো কি, এটা মনে হয় সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো একটা রুগী ওসিডি তে ভুগতেছে কিনা প্রথমে আমার স্ক্রিনিং করা দরকার। পেশেন্টটা আসলে তার মধ্যে কোনো ওসিডির সিমটম আছে কিনা। প্রথমে আমরা 5টা কোশ্চেন করি। এটাকে জেড ফক্স বলে, জোহার ফাইনবার্গ অবসেসিভ কম্পালসিভ স্ক্রিন। এটা 5টা কোশ্চেন আছে। এটা 1 নম্বর হচ্ছে, আপনি কি অতিরিক্ত ধোয়া মোছা করেন অথবা অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন? 1 নম্বর কোশ্চেন। আমরা স্ক্রিনিং এ আর কিছুই জিজ্ঞেস করব না, ডিটেলস, জাস্ট কোশ্চেন গুলা হ্যাঁ বা না দিয়ে পেশেন্ট আমাকে অ্যান্সার করবে। বা আপনারা নিজেরাও এটা নিজেদেরকেই জিজ্ঞেস করতে পারেন, বা আপনার কেউ যদি পরিচিত থাকে তাহলে তাকে জিজ্ঞেস করতে পারেন। আপনি 1 নাম্বার, আপনি কি অতিরিক্ত ধোয়া মোছা করেন কিনা বা অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন কিনা। 2 নাম্বার, আপনি অতিরিক্ত কোনো চেক বা যাচাই বাছাই করেন কিনা। 2 নাম্বার, অতিরিক্ত চেক বা যাচাই বাছাই করেন কিনা। 3 নাম্বার, আপনার দৈনন্দিন কাজ শেষ করতে কি অতিরিক্ত সময় ব্যয় হয় কিনা। 4 নাম্বার, আপনার মধ্যে আপনার বাসার আসবাবপত্র, বই খাতা, কাপড় চোপড় অথবা যে কোনো জিনিস নির্দিষ্ট ছকে গুছিয়ে রাখার প্রবণতা আছে কিনা। সর্বশেষ 5 নাম্বার, আপনার মাথায় অযাচিতভাবে কোনো চিন্তা আসছে কিনা, যা কিনা আপনি চাইলেও মাথা থেকে সহজে বের করতে পারেন না। এই 5টা কোশ্চেন, এগুলোর অ্যান্সার হ্যাঁ বা না করব, প্রত্যেকটা অ্যান্সার। যে এইগুলোর যে কোনো একটার উত্তরও যদি হ্যাঁ হয়, তাহলে বুঝতে হবে যে আমি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার নামে একটা অসুখে ভুগতে পারি। এবং সেক্ষেত্রে নিজে তখন ডায়াগনোসিস করাটা টাফ হবে, কারণ আমি শুরুতেই অনেকগুলো ক্রাইটেরিয়া বলছি, সেই ক্রাইটেরিয়া গুলো আবার ফিল আপ করতে হবে। হ্যাঁ, যদি একটাও হ্যাঁ আসে, তাহলে আমার করণীয় হচ্ছে আমি একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিব। সাথে আমরা যেগুলো আলোচনা করছি ওগুলো যদি আমার ভিতরে থাকে, সাথে এই কোশ্চেন গুলোর যে কোনো একটা যদি আহ আমার হ্যাঁ হয়, তাহলে আমরা মনোরোগ বিশেষজ্ঞের আমরা শরণাপন্ন হব এবং সেখানে আমরা এটা তখন ডায়াগনোসিস করব। এটা যখন ডায়াগনোসিস আমার কনফার্ম হয়ে যাবে, তারপরে আমরা চিকিৎসায় আসবো। তখন চিকিৎসা আমরা কিভাবে করব সেটা আমরা একটু আলোচনা করতে পারি। আহ, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস
একটু মনে হয় বলা দরকার। একটা হচ্ছে আহ, এর সাথে কিন্তু একটা জিনিসের পার্থক্য একটু বোঝা দরকার, যে আহ, একটা হচ্ছে ডিসঅর্ডার, এটা প্রথমেই বলা হয়েছে যে অসুখ। এটা কিন্তু আমি একটা জিনিস মিস করে গেছি একটু, যে আমাদের বিভিন্ন ব্যক্তিত্বের সমস্যা থাকতে পারে, বা অনেকে কিন্তু ওসিডির সাথে আরেকটা জিনিস খুবই ইন্টার কানেক্টেড, ওসিপিডি। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমার একটা ফোন আসছিল। তো ওসিপিডি অনেকের ব্যক্তিত্বের মধ্যে এই অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার বলি আমরা সেটাকে, অনেকের ব্যক্তিত্বের মধ্যে এই সমস্যাটা থাকতে পারে। সেক্ষেত্রে ওই মানুষটার কিন্তু সে আবার ওসিডি নামক অসুখে ভোগে না, যে তার মধ্যে তার ব্যক্তিত্বের একটা সমস্যা থাকে। ওইসব মানুষ আবার যেমন যেটা হতে পারে, তারা হচ্ছে আহ, তাদের মধ্যে বিভিন্ন জিনিস নিয়ে যেমন ওই যে পারফেক্টলি একটা কাজ করতে হবে, হ্যাঁ, এই ধরনের একটা চিন্তা ভাবনা থাকে। তারা বিভিন্ন মানে আহ, তার মোরালিটি, ইথিক্স, ভ্যালু, এগুলো নিয়ে তারা ওভার কনসেনসিয়াস হয়, হ্যাঁ, অতি নাইবান হয় আর কি, খুঁতখুঁতে হয়, দ্বিধাগ্রস্ত হয়, হ্যাঁ, স্ক্রুপুলাস টাইপ যেটা হয়। হ্যাঁ, তারা হচ্ছে সবগুলো কাজই রিজিড কন্ট্রোল থাকে, সবগুলো কাজের মধ্যে নিখুঁত ভাবে করতে হবে এরকম থাকে, স্টাববর্ন টাইপ হয়, একগুঁয়ে কিছুটা হয়। হ্যাঁ, তারা মানে অন্যদের কাজ ঠিকমতো পছন্দ করে না। তো এইগুলো একটা মানুষের একটা ব্যক্তিত্বের একটা সমস্যা আছে, আরো কিছু আছে আর কি। তো ওই ব্যক্তিত্বের সমস্যার কারণে হচ্ছে কিনা, বা আমি শুরুতে যেগুলো বলছি ওসব ক্রাইটেরিয়া ফিল আপ করতেছে কিনা, এগুলো সবকিছু মিলে ওসিডি আসলে তার ওসিডি কিনা। হ্যাঁ, অনেক সময় অনেক মানুষের অবসেসিভ সিমটম শুধু থাকে, হ্যাঁ, ওসিডি সিমটম থাকে, কিন্তু এটা রোগ পর্যায়ে যায় না। তো এগুলো একটা রোগ কিনা প্রথমে আমার স্ক্রিনিং এর পরপরই এটা রোগ কিনা, এটা ডিজিজ কিনা বা ডিসঅর্ডার কিনা, এটা জানার জন্য একজন মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন আমাকে হতে হবে। এটা প্রথম কাজ আমাদের ম্যানেজমেন্ট বা যেটাই বলি, এটা প্রথম কাজ আমাদের স্ক্রিনিং করা, তারপরে আমার কনফার্ম করা যে এটা একটা ডিসঅর্ডার কিনা বা এটা একটা রোগ কিনা। তারপরে যদি কনফার্ম হয়ে যায় তখন আমি কিভাবে চিকিৎসা করব সেটার ব্যাপারে আমরা অলরেডি বলে ফেলেছি, যে আমরা খুবই ভালো কাজ করে ওষুধ। ওষুধের মধ্যে এসএসআরআই জাতীয় কিছু ওষুধ, ক্লোমিপ্রামিন বা অন্যান্য আরো কিছু ওষুধ আছে। আমরা ওষুধের ব্যাপারে ডিটেলস বলার এখানে দরকার নাই, কারণ ওষুধ অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ ক্রমেই যে কেউ গ্রহণ করবে। আর তারপরে আমরা এই অসুখ অসুখটা সম্পর্কে বা রোগটা সম্পর্কে ফ্যামিলি মেম্বার এবং রুগীকেও জানানো আর কি, সাইকো এডুকেশন যেটাকে বলে, যাতে তারা এই রোগটার চিকিৎসা নিতে উৎসাহিত হয়। তারপরে আমরা সাইকোথেরাপি, এগুলোর মধ্যে কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন থেরাপি, যেটা খুবই কার্যকর ওসিডির ক্ষেত্রে। তারপরে রিল্যাক্সেশন থেরাপি বা ব্রিদিং এক্সারসাইজ আমরা যেটা বলি, শ্বাস প্রশ্বাসের একটা ব্যায়াম, এটা অনেকেই জানে। রিল্যাক্সেশন থেরাপি অনলাইনে বিভিন্নভাবে এটা অনেকেই হয়তো দেখে থাকবে, এটাও ওসিডির ক্ষেত্রে দেওয়া হয়। তারপরে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, গ্রুপ থেরাপি, এগুলো আরো কিছু আছে। আর আমি এগুলোর মধ্যে এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন একটু বলা যেতে পারে, রিল্যাক্সেশন থেরাপি যদি সময় হয়। তার আগে একটু বলে নিই যে আমাদের জীবনযাত্রার মানও কিছুটা পরিবর্তন করতে হবে এই ওসি কন্ট্রোলে রাখতে হলে। যেমন আমাদেরকে কিন্তু পর্যাপ্ত ঘুম যাতে আমাদের হয় সেই দিকটাতে খেয়াল রাখতে হবে। যাদের ঘুমের সমস্যা আছে সেক্ষেত্রে স্লিপ হাইজিন তারা মেনটেন করতে পারে, মানে পরিচ্ছন্ন ঘুমের জন্য স্লিপ হাইজিন এটাও একটু আলোচনা করা যেতে পারে। খাবার দাবার নিয়ন্ত্রণ করতে পারে, খাবার দাবারের মধ্যে আহ, কিছু কিছু খাবার নিয়মিত বা রেগুলার বা বেশি পরিমাণে একটু খাওয়ার চেষ্টা করবে, যেমন আমিষ জাতীয় খাবার, মাংস, কলিজা, ডিম, দুধ, সামুদ্রিক মাছ, এগুলো বেশি পরিমাণে খাবে। ফলমূলের মধ্যে কলা, আনারস, খেজুর, বাদাম, আঙ্গুর, এগুলো বেশি খাবে। শাকসবজির মধ্যে পালং শাক, পুঁই শাক, বেগুন, ফুলকপি, সিমের বীজ, মাশরুম, টমেটো, ব্রোকলি, এগুলো আহ, বেশি করে খাবে আর কি। তো আমরা সহজে আর তিনটা বলি, যে প্রতিদিনের খাদ্য তালিকায় তিনটা জিনিস একটু কমসে কম যেন খাওয়ার চেষ্টা করে। কলা, খেজুর, বাদাম, তিনটা জিনিস আমরা রুগীকে বলে দিই। বাকিগুলো তো মোটামুটি আমাদের খাওয়াই হয়। আমিষ জাতীয় খাবার, মাছ মাংস, এগুলো আমরা খাই, শাকসবজিও খাওয়া হয়।
ফলের মধ্যে কলা, খেজুর, বাদাম, এটা প্রতিদিন যেন একটু রুটিন করে একটু রুগী যেন খায় সেদিকে একটু খেয়াল রাখা। আর কিছু জিনিস আমরা কম খাবো বা একেবারেই খাবো না, সেগুলোর মধ্যে মিষ্টি জাতীয় খাবার, ক্যাফেইন যুক্ত খাবার যেমন চকলেট, চা, কফি, বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস যেগুলো আমরা খাই, তারপরে ক্যাফেইন যুক্ত ওষুধ, হ্যাঁ, বা অ্যালকোহল বা মদ জাতীয় কোনো কিছু, এগুলোকে কোনোটা তো পরিহার করা, আর কোনোটা যেটা খেতেই হবে কম পরিমাণে খাওয়া। তো এগুলো করা, খাদ্যাভ্যাসের এই জিনিসগুলো মেনে চলা, নিয়মিত ব্যায়াম করা, হ্যাঁ, এক্সারসাইজ করা, হ্যাঁ, আর সর্বশেষ হচ্ছে প্রয়োজনে হাসপাতালেও ভর্তি হতে পারে, যেগুলো সিভিয়ার বা খুবই খারাপ পর্যায়ে যায় তাদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হতে পারে এগুলো। আর এখন আমরা সাইকোথেরাপি যদি সময় থাকে তাহলে একটু বলতে পারি আর কি। জি ভাই, একটু ডক্টর বলেন। জি, তানভীর ভাই যদি একটু বলতেন এই ব্যাপারে। আচ্ছা রায়হান ভাই। আমি বলি আহ, তাহলে, হ্যাঁ। হ্যাঁ, আপনি বলেন। জি। এটা হচ্ছে এক্সপোজার এন্ড রেসপন্স প্রিভেনশন যেটা বললাম, এটা সূচিবাহী চিকিৎসার জন্য ওষুধের পাশাপাশি খুবই কার্যকর। এটা সমানভাবে কার্যকর। বিভিন্ন আমাদের পরীক্ষা নিরীক্ষায় আসছে যে আমরা একটা রোগীকে ওষুধ না দিয়ে শুধু ইআরপির মাধ্যমেও সুস্থ করে তুলতে পারি, হ্যাঁ, সমানভাবে কার্যকর। আবার কিছু কিছু অসুখ ডক্টর তানভীর যেটা বলছেন শুরুতেই, আহ, যে অনেক রোগীর ক্ষেত্রে শুধু ওষুধে হয় না, সেক্ষেত্রে ওষুধের পাশাপাশি আমরা কম্বিনেশন ইআরপি থেরাপিটা দিতে পারি আর কি, দুটা একসাথে দিতে পারি, সেক্ষেত্রে আরো বেশি ইফেক্টিভ হয়, ওষুধের কার্যকারিতাও আরো বেশি আহ, আমরা পেতে পারি। আহ, এবং অনেক ক্ষেত্রে ওসিডি অল্প কিছু মানুষের ক্ষেত্রে রেজিস্ট্যান্ট হয় আর কি, ওষুধে কাজ করে না, তখন যদি আমরা ইআরপি দিতে পারি সেক্ষেত্রেও খুব ভালো ফলাফল পাওয়া যায়। তো আমরা এই জন্য আমি শুরুতে বলছিলাম যে এটা ইআরপিটা বোঝার জন্য, এটা অল্প সময়ে এটা সামনাসামনি থেকে খুব সুন্দর করে আমরা বেশ কিছু আধা ঘন্টা সময় নিয়ে রুগীকে শিখিয়ে দিই। তারপর আমি চেষ্টা করব 2-1 মিনিটে একটু বোঝানোর জন্য। আমি শুরুতে যেটা বলছিলাম যে অবসেশন আর কম্পালশন দুইটা জিনিস কি। অবসেশন আমি বলছিলাম চিন্তা, আর কম্পালশন বলছিলাম চিন্তার দ্বারা তাড়িত হয়ে যে কাজগুলো করে। যেমন ময়লার চিন্তা, আমি উদাহরণ ওটাই বলতেছি যে ময়লার চিন্তা আসতেছে, ময়লার চিন্তাটা হচ্ছে অবসেশন, আর এর জন্য এই চিন্তা দ্বারা তাড়িত হয়ে যে বারবার হাত ধুচ্ছে এটা হচ্ছে কম্পালশন, বা এই কাজটা হচ্ছে কম্পালশন। তাহলে এক্সপোজার এন্ড রেসপন্স প্রিভেনশন থেরাপি যেটা, এখানে প্রথমে আমাকে বুঝতে হবে এক্সপোজার কি, যে আমার যে অহেতুক চিন্তা আসতেছে, চিন্তার কারণে কোনো কিছু কে আমি ভয় পাচ্ছি, হ্যাঁ, কোনো পরিস্থিতিকে ভয় পাচ্ছি, তো ওইটাকে আমি ভয় না পেয়ে ওইটা মোকাবেলা করা, ওই অবসেশনের মোকাবেলা করা হচ্ছে এক্সপোজার। আর আরেকটা হচ্ছে যে ওই চিন্তার কারণে যে কম্পালশন গুলো করতেছি, যে কাজ করতেছি, ওই কাজ থেকে বিরত রাখার নাম হচ্ছে রেসপন্স প্রিভেনশন। এই জন্য এই থেরাপির নাম এক্সপোজার এন্ড রেসপন্স প্রিভেনশন। এটা কিভাবে আমি করতে পারি আমি সংক্ষেপে একটু বলতেছি, যে এটা করার জন্য আমার হচ্ছে প্রতিদিনের অবসেশন এবং কম্পালশন গুলোর একটা তালিকা করতে হবে। আহ, অল্প কিছু রোগীর মধ্যে একটা বা দুটা, বা বিশেষ করে যাদের ক্ষেত্রে একটু বেশি খারাপ ধরনের চিন্তা থাকে, যেমন রিলিজিয়াস, যেটা ডক্টর তানভীর বলছে যে ব্লাসফেমাস থট যেগুলো থাকে, সৃষ্টিকর্তাকে নিয়ে, আল্লাহকে নিয়ে যে চিন্তাগুলো আসে, খারাপ চিন্তা, নেগেটিভ চিন্তা, হ্যাঁ, এগুলো, অথবা আহ এই একটা হচ্ছে আরেকটা হচ্ছে সেক্সুয়াল যে থট গুলো আসে, খারাপ যে চিন্তাগুলো, নিকট আত্মীয়, হ্যাঁ, ব্লাড রিলেটেড কোনো আত্মীয়ের ব্যাপারে যে চিন্তাগুলো আসে, এই খারাপ চিন্তাগুলো সাধারণত আমি যেটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে দেখছি, এগুলো অনেকের একটা থাকতে পারে, হয়তো শুধু সেক্সুয়াল অবসেশনই আছে, অথবা শুধু রিলিজিয়াস অবসেশনই আছে, হ্যাঁ, কিন্তু অন্যান্য যে অবসেশন গুলো সাধারণত একটার সাথে আরেকটা থাকেই। যার ডাট অ্যান্ড কন্টামিনেশন আছে, তার ওই প্যাথোলজিক্যাল ডাউট, যেটা সন্দেহ, হ্যাঁ, বারবার চেক করা, বারবার যাচাই বাছাই করা, হ্যাঁ, বারবার একই কোশ্চেন করা, এই সমস্যাগুলা সব কয়েকটা একসাথেই থাকে। তবে খারাপ ধরনের কিছু কিছু ক্ষেত্রে খারাপ ধরনের চিন্তাগুলো একটা থাকতে পারে, শুধু একটা থাকতে পারে। তো বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই যেহেতু কয়েকটা থাকে, ডার্ট কন্টামিনেশনও আছে, আবার আহ, সন্দেহও আছে, আবার রিলিজিয়াস আছে, তো একটা লিস্ট তৈরি করা, প্রথমে আমরা বলি যে একটা তালিকা তৈরি করা, তার কি কি অবসেশন আছে, কি কি কম্পালশন আছে, হ্যাঁ,
এগুলোর একটা তালিকা তৈরি করা। তারপর কোনটার জন্য তার মানসিক যে অস্বস্তি, ডিস্ট্রেস বলি আমরা, ইংলিশে ডিস্ট্রেস বলি, তার ডিস্ট্রেসটা কোনটার কারণে কতটুকু হচ্ছে এটাও একটা নিজে নিজেই একটা ঠিক করা। তো যেটা হচ্ছে সবচেয়ে বেশি সেটা নিয়ে আগে কাজ শুরু না করা, যেটা সবচেয়ে কম ডিস্ট্রেস ওইটা নিয়ে সবার আগে কাজ করা। এই থেরাপিতে ওই সবার আগে কাজ করা যেটা নিয়ে ডিস্ট্রেস সবচেয়ে কম। তো যেমন হচ্ছে একটা মানুষের ময়লা আবর্জনা নিয়ে তার সমস্যাটা কম, কিন্তু তার ধর্মীয় চিন্তা, হ্যাঁ, আল্লাহকে নিয়ে যে খারাপ চিন্তা আসতেছে বা নেগেটিভ চিন্তা আসতেছে, আল্লাহ আছে কি নাই, ওইটা তার সমস্যা অনেক বেশি। তো ওইটাকে আমি পরে কাজ করব, আমি আগে কাজ করব ময়লা, ডার্ট অ্যান্ড কন্টামিনেশন নিয়ে, যে ময়লা আবর্জনা নিয়ে, এটা নিয়ে আগে কাজ শুরু করতে বলবো। তো কাজটা শুরু কিভাবে করবে, আমরা বলি যে এখানে রেসপন্স প্রিভেনশন করবে। প্রথমে এক্সপোজার করবে না, রেসপন্স প্রিভেনশন করবে। যে ময়লা, আমার হাতে ময়লা লেগে আছে, এই জন্য সে হাত ধুতে যাচ্ছে, সো হাত পরিষ্কার করতে না গিয়ে সে হাত ধোয়াটা বন্ধ রাখবে প্রথমে। এইভাবে সে এক্সপোজার করবে, যে তার যে কষ্টটা হচ্ছে ওই কষ্টটাকে ফিল করবে। তাহলে সে হচ্ছে কি করতেছে, তার চিন্তা আসতেছে যে আমাকে হাত ধুতে হবে আরেকবার, কিন্তু সে হাত না ধুয়ে কিছুক্ষণ বন্ধ করবে। প্রথম দিনে 5 মিনিট, তারপরে আস্তে আস্তে কয়েকদিন পরে 10 মিনিট, তারপরে 15 মিনিট, এইভাবে সে কম্পালশনটাকে বন্ধ রাখবে, কাজটাকে বন্ধ রাখবে। চিন্তার জন্য যে অনাকাঙ্ক্ষিত চিন্তার জন্য যে কাজটা বারবার করতেছে, ওই কাজটাকে সে বন্ধ করে যে কষ্ট তার ভিতরে হবে এটাকে ফিল করবে আর কি। এইভাবে যদি আস্তে আস্তে সে কম্পালশনটাকে বন্ধ করতে পারে, তাহলে তার কিন্তু এটার উপর যখন কন্ট্রোল আসতে পারবে, তখন সে কিন্তু ওই চিন্তাটাকেও আস্তে আস্তে কন্ট্রোল করতে পারবে। হ্যাঁ, এবং এইভাবে কতক্ষণ সে করবে, এটা হচ্ছে তার যে আমি একটা বলছিলাম যে তালিকা করার পরে সে ডিস্ট্রেস অনুযায়ী কিন্তু এটা একটা সাজাবে আর কি। তো ওই যে ডিস্ট্রেস হচ্ছে, তার যে অস্বস্তি হচ্ছে, এটা যদি তার 100 ভাগ থেকে 50 ভাগে নেমে আসে, তার মানে তার সমস্যাটা যতটুকু, তার কষ্টটা যতটুকু, তার অর্ধেকে চলে আসবে, ততক্ষণ পর্যন্ত ওই সমস্যাটা নিয়ে সে কাজ করবে। তার ময়লা নিয়ে যে সমস্যা, এটা যখন 100 থেকে 50-এ মানে অর্ধেকে নেমে আসবে সমস্যাটা, তখন সে তার পরের সমস্যাতে চলে যাবে, তার চেয়ে বড় সমস্যাতে চলে যাবে। তারপরে হয়তো তার সন্দেহ নিয়ে, যে আমি সিট কি লাগাইছি কি লাগাইনি, যে চেক করতে যাওয়া, সে চেক করাটা বন্ধ করবে। তারপরে হাত ধোয়া বন্ধ করলো আস্তে আস্তে, তারপরে চেক করাটা বন্ধ করবে। এইভাবে ওই সমস্যাটা নিয়ে কাজ করবে অর্ধেক নেমে আসা পর্যন্ত। তারপরে সে ওই রিলিজিয়াস অবসেশন বা সেক্সুয়াল অবসেশন ওগুলোতে চলে যাবে। তো এইভাবে সে একটা হচ্ছে অহেতুক চিন্তা বা আচরণগুলো, এগুলো একটা নিয়ন্ত্রণে আনতে পারবে আর কি। তো আরেকটা হচ্ছে যে আমরা তো এই যে কোশ্চিন আসতে পারে যে আমরা যে ডাটা অ্যান্ড কন্টামিনেশন এটার জন্য কম্পালশন করতেছে, এটা তো নিয়ন্ত্রণে আনা যেতে পারে, কিন্তু ইয়েগুলো যেগুলো রিলিজিয়াস থট অবসেশন বা সেক্সুয়াল অবসেশন যেগুলো, সেগুলো সাধারণত যেটা হয়, আমরা কিন্তু বলছি শুরুতে অবসেশন চিন্তা হতে পারে, সেটা কোনো কল্পনা হতে পারে, কোনো তাড়না হতে পারে। হ্যাঁ, তো কল্পনাকে সে কিভাবে নিয়ন্ত্রণ করবে, এটা নিয়ে একটা কোশ্চেন আসতে পারে। তো এটার মাধ্যমে আমরা যেটা করি সেটা হচ্ছে ইমেজারি করি আর কি, বা জুম ইন জুম আউট পদ্ধতি বলা হয় আর কি। তার যে চিন্তা, তার চিন্তার যে কল্পনা আসতেছে, একটা ছবি ভাসতেছে, হ্যাঁ, যৌন চিন্তার একটা ছবি ভাসতে পারে তার ভিতরে, একটা কল্পনা আসতে পারে, এটা একটা ইমেজ তার সামনে ভাসতে পারে। তো ওই কল্পনাকে সে কিভাবে, ওই অস্বস্তিকর যে একটা ছবি বা কল্পনা তার সামনে ভাসতেছে, ওটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, এর জন্য জুম ইন জুম আউট বা ইমেজারি পদ্ধতি ইউজ করা হয়। এটার জন্য কি করবে, তার যে কল্পনায় যে ছবিটি আসতেছে, ওই ছবিকে প্রথমে স্থির করতে হবে। তারপর ওই ছবিটা আস্তে আস্তে, আমি আমার ক্ষেত্রে একটু করে বলি, যে আমার সামনে একটা কল্পনা আসতেছে, ওই ছবিটাকে আমি প্রথমে স্থির করি, তারপরে আস্তে আস্তে ওই ছবিটাকে আমি ছোট করতে থাকি, ছোট করতে 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 এত ছোট করব একসময় মিলিয়ে যাবে ছবিটি। তারপরে আমি কি করব, আর দেখতে পাবো না। তারপরে কি করব, আমি ওটা ছোট থেকে আস্তে আস্তে বড় করতে থাকবো, বড় করতে করতে এত বড় হবে যে ঝাপসা হয়ে যাবে।
তো এইভাবে কি হবে, আমি ওই কল্পনার কে আমি আস্তে আস্তে ছোট করতেছি, বড় করতেছি। তো এই করতে করতে আমার ভিতরে কি হবে, ওই কল্পনাটাকে আমি আসতে দিচ্ছি অথবা আমি আসতে দিচ্ছি না, এই এই একটা ক্ষমতা আমার মধ্যে তৈরি হয়ে যাবে। ওই কল্পনাটাকে আমি নিজ থেকে আনা বা বাদ দেওয়ার মধ্যে একটা ক্ষমতা তৈরি, আমার নিজের মধ্যে একটা নিয়ন্ত্রণ চলে আসবে। এটাকে বলে জুম ইন জুম আউট। আমি আস্তে আস্তে ছোট করি বা আস্তে আস্তে বড় করি। আমরা অনেক সময় প্রেজেন্টেশন করি, উদাহরণ দিয়ে যদি একটু বলি যে প্রেজেন্টেশন করার সময় একটা হয়তো বড় একটা প্রেজেন্টেশন আছে, আমি নিচে আমি এটা কোথা থেকে নাকি নিছি, এটা আমি এটা সোর্স বা কোনো কিছু আমি নিচে ছোট করে একটু করে লিখে দিছি আর কি। তো আমি যদি কল্পনা করি যে আমার যে চিন্তা প্রথমে যে কল্পনাটা ওটা বড় আমার স্ক্রিনে আছে, আর নিচে লিঙ্কটা আছে বা কোনো কিছু আছে। তো একটু পরে আমি কি করব, এই লিঙ্কটাকে বা সোর্সটাকে ছোট নিচে যেটা স্ক্রলের মতো করে আছে, এটাকে আমি হুট করে বড় করে দিব, বড় আকারে দেখব। তারপরে আমি ওই বড়টাকে ছোট করে দেখব, এইরকম আর কি। চিন্তাটাকে আস্তে আস্তে বড় করব, তারপরে ছোট করব, এরকম করতে করতে চিন্তাটা আসে বা চিন্তাটাকে যাতে সরে যায় এর উপর একটা নিয়ন্ত্রণ তৈরি করব। এইভাবেও আমি এই কল্পনাটা নিয়ে আমি কাজ করতে পারি। আর আরেকটা হচ্ছে যে এটাকে আমি মেনে নিব। সব শেষে যদি আমি এগুলো করেও যদি আমি কার্যকর না হয়, তাহলে এটাকে আমি মেনে নিব। আহ, এটা একটা ফলস মেসেজ, এটা নিয়ে আমাকে থাকতে হবে, এটাকে আমি মেনে নিব এবং এটাকে আমি যেতে দিব, লেট ইট গো। এটাকে আমি মেনে নিব এবং এর মতো চলুক, আমি আমার মতো চলি। হ্যাঁ, লেট দেম টু গো, এটাকে যেতে দে, এটা চিন্তাগুলো চিন্তার মতো চলুক, এটাকে আমি মেনে নিব, এটা সর্বশেষ আর কি। মেনে নিন আর মানিয়ে নিন, সর্বশেষ। হ্যাঁ, তো এগুলো হচ্ছে ইআরপি সম্পর্কে। ইআরপি সম্পর্কে আর কোনো জানার কিছু আছে কিনা? তারপরে আমরা রিল্যাক্সেশন থেরাপি একটু বলতে পারি, ডক্টর তানভীরও বলতে পারে। জি, আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে যেতে পারি। আব্দুল হামিদ ভাই। আচ্ছা আচ্ছা, তো কোশ্চেন অ্যান্সারের আগে আহ, রায়হান ভাই মনে হয় আরো কিছু বলতে চায়, নাকি হ্যাঁ, বলেন? রিল্যাক্সেশন। হ্যাঁ, হ্যাঁ, আর কোশ্চেন অ্যান্সার সেশন হলে ভালো হয় এখন। আর রিল্যাক্সেশন থেরাপি সম্পর্কে ডক্টর তানভীর কিছু বলতে পারে মনে হয়। আচ্ছা। ইআরপির মতো করে রিল্যাক্সেশন থেরাপিটা আমরা কিভাবে দিই, তারপরে জি। স্লিপ হাইজিন, এই দুটো মনে হয় অনেকের জানা এটা খুবই, রিল্যাক্সেশন থেরাপিও আমরা যে কোনো অসুখের জন্যই আমরা এটা ইউজ করতে পারি। ওসিডির ক্ষেত্রেও রিল্যাক্সেশন থেরাপি খুবই ইফেক্টিভ। একটা হচ্ছে ইআরপি তো করবেই, এটা আমি কতটুকু বুঝাতে পারছি জানি না। তবে ইআরপি সামনাসামনি না হলে এটা আমরা সুন্দর করে তাকে লিস্ট বানিয়ে দিয়ে সুন্দর করে বুঝাই কোনটা নিয়ে কিভাবে কত দূর কাজ করবে। তো সংক্ষেপে আমি একটু বোঝানোর চেষ্টা করছি একটা দুটো কথা বলে। আর রিল্যাক্সেশন থেরাপি আমরা কমনলি শিখিয়ে দিই, একটা পেশেন্টকে কমনলি ওষুধ দিই, ইআরপিটা শিখিয়ে দিই, রিল্যাক্সেশন শিখাই, আর ঘুমের জন্য অনেকে ঘুমের সমস্যা থাকলে স্লিপ হাইজিন শিখাই। তো ডক্টর তানভীর রিল্যাক্সেশনটা আমরা কিভাবে করি এটা একটু বলে দিতে পারি। জি, রিল্যাক্সেশন যেটা আমরা খুব কমন একটা টেকনিক ইউজ করি, যেটা হচ্ছে ব্রেদিং এক্সারসাইজ, শ্বাসের ব্যায়াম বলি আমরা। যে নাক দিয়ে এটা আমরা যে কোনো নিরিবিলি পরিবেশে, নিরিবিলি জায়গায় হলে ভালো হয়। সব ধরনের যাতে ডিস্ট্রাকশন, মোবাইল বা অন্য কোনো কিছু থেকে ডিস্ট্রাক্টেড হয়ে, এটা আমরা বসেও করতে পারি, চেয়ারে বা সোফায়, যে কোনো ভাবে বসে অথবা শুয়েও করতে পারি, চোখ খোলা বা বন্ধ, যে যেটাতে সুবিধা মনে করি সেভাবে করতে পারি। শ্বাস যেটা বলি আমরা, যে শ্বাস নেয়ার সময় আমরা নাক দিয়ে নিব, আর শ্বাস ছাড়ার সময় মুখ দিয়ে ছাড়বো। এবং এটা শ্বাসটা নিতে হবে খুব ধীরে ধীরে, একেবারে মানে লম্বা নিঃশ্বাস, এবং খুব ধীরে ধীরে নিয়ে সাথে সাথে ছাড়বো না, বরঞ্চ 2-3 সেকেন্ড বা 3-4 সেকেন্ড, কিছু সময়, অল্প কিছু সময় এটা শ্বাসটা ধরে রাখবো। ধরে এরপরে আমরা হচ্ছে যে মুখ দিয়ে ধীরে ধীরে, এবং মানে যত ধীরে করা যায় আর কি, লম্বা এবং ধীরে ধীরে শ্বাসটাকে ছাড়বো।
জিনিসটা শুরুর দিকে দেখা যাবে যে একটু মানে কষ্ট হতে পারে, বা মানে হয়তো বা একটু নিয়মটা সঠিকভাবে না মানার কারণে নিজের কাছে আরো কষ্টকর মনে হতে পারে। তবে দেখা যাবে যে এটা যদি আমরা মিনিমাম অন্তত দিনে 2 বার করার কথা বলি, 3 বার করতে পারলে ভালো, 2 বার বা 3 বার। এটা যে কোনো ইয়াতে সার্চ দিলেই দেখা যাবে বিভিন্ন ধরনের টেকনিক আছে। তো সহজ ভাবে হলো যে নাক দিয়ে নিঃশ্বাস নেবে, মুখ দিয়ে ছাড়বে, লম্বা এবং ধীরে ধীরে। আর মাঝখানে 2-3 সেকেন্ড বা 3-4 সেকেন্ড অল্প সময় ধরে রাখবে, নিরিবিলি পরিবেশে বসে অথবা শুয়ে, যে যেটাতে আরাম বোধ করে। এবং হচ্ছে যে কেউ চাইলে, কারো যদি চোখ বন্ধ করে ভালো লাগে, চোখ বন্ধ করে করতে পারবে। অথবা যদি উম, চোখ খোলা রেখে করতে চায়, খোলা রেখে ভালো লাগে, সে এটা খোলা রেখেও করতে পারবে। এটা একটা মানে খুবই কমন, এবং মানে এটার জন্য কোনো আলাদা এফোর্ট বা কোনো কিছু লাগে না। যখন দেখা যায় যে এটা শুধু ওসিডির ক্ষেত্রে না, আমরা যে কোনো অ্যাংজাইটি ডিসঅর্ডার প্লাস হচ্ছে যে নানান সাইকেট্রিক অনেক প্রবলেমের ক্ষেত্রে আমরা দেই। এমনকি আমরা যদি সুস্থ মানুষ যারা আছি তারাও যদি এটা করি, এটা বরং ভালো। আর আরেকটা যেটা হলো যে এটা আমরা তো প্রতিদিন দিনে 2 বার বা 3 বার করার কথা বলি। আর যখন দেখা যাচ্ছে যে ওসিডি রোগীর হচ্ছে যে এই অবসেসিভ চিন্তা ভাবনা গুলা বেশি আসতেছে, তখন সে ওই মুহূর্তটাতে এই শ্বাসের ব্যায়ামটা করবে। বা যার অ্যাংজাইটি ডিসঅর্ডার, দেখা যাচ্ছে যে বিভিন্ন বিষয় নিয়ে টেনশন কাজ করতেছে, বা প্যানিক ডিসঅর্ডারের রোগীর ক্ষেত্রে তার প্যানিক অ্যাটাক হতে যাচ্ছে সে মনে করতেছে। তো এই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ব্রেদিং এক্সারসাইজটা বা শ্বাসের ব্যায়ামটা যদি করা হয়, দেখা যাবে যে তার ওই মানে ওই অবস্থাটার তীব্রতাটা অনেকটাই কমে যাবে, এবং নিজের উপর নিয়ন্ত্রণ ওষুধ ছাড়াও, বা দেখা যাবে যে মানে নিজের উপর অনেক নিয়ন্ত্রণ চলে আসবে। কারণ হচ্ছে যে আমরা যখন কোনো একটাতে ভয় পেয়ে যাই বা প্যানিক হয়ে যায় বা বড় দুশ্চিন্তা করি, দেখা যায় যে আমাদের হার্টবিট বেড়ে যায়, আমাদের শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, আমাদের পালস রেট বেড়ে যায়। তো এই সমস্ত জিনিসগুলাকে কন্ট্রোল করার জন্য দেখা যাবে যে আমরা যখন এই ব্রেদিং এক্সারসাইজটা করব, অটোমেটিক ধীরে ধীরে আহ, অন্যান্য সিমটম গুলো কমে যাবে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে উম আমরা কি এখন প্রশ্নোত্তর পর্বে চলে যাই নাকি? জি জি, যাওয়া যেতে পারে। আচ্ছা, তো এই ক্ষেত্রে প্রথম আমরা একটা প্রশ্ন আনতে পারি যে আমাদের তাহমিদ আল মাহফুজ ভাই প্রশ্ন করেছেন জি। যে আমার কিছু প্রশ্ন ছিল। আমার শরীরে প্রচুর ঘাম দেয়, মনে হয় আমি মারা যাব। শরীরে অনেক টেস্ট করিয়েছি কিন্তু রোগ ধরা পড়ে না, বাট আমার মনে হয় আমার রোগ আছে আর বারবার প্রস্রাব হয়। এটা কিসের লক্ষণ? ডায়াবেটিস টেস্ট নর্মাল, প্রস্রাবে কোনো ইনফেকশনও নাই, এরকম কেন হচ্ছে? আচ্ছা, তাহিদ ভাই যে প্রশ্নটা করছেন এটা খুব সুন্দর প্রশ্ন। যদিও এটা ওসিডি রিলেটেড না, আপনার যে সমস্যাটা, আপনি হচ্ছে যে যেহেতু আহ, প্রস্রাবে পরীক্ষা করা হয়েছে, ইনফেকশন নাই, আবার ডায়াবেটিস টেস্টও নর্মাল, ব্লাড সুগার যদি নর্মাল থেকেই থাকে, তো দেখা যায় যে তার মানে বোঝা যাচ্ছে আপনার বয়সটা হয়তো বা আমাদের যুবক বয়সেরই হবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে লং টার্ম ডিজিজ যেগুলো আছে, ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলো না হওয়ারই কথা। তো এখানে যেটা হয় যে একটা অসুখ আছে আমরা জানি, ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার। যে আমার হচ্ছে যে মানে আমি দেখা যাচ্ছে যে আমার শরীরের যে কোনো সিমটম গুলা যেগুলো আমাদের স্বাভাবিকভাবে যে কোনো সময়ে যে কোনো কারো হইতে পারে, এইটাকে দেখা যাচ্ছে যে আমি খুব বেশি চিন্তা করতেছি এবং খুব বেশি গুরুত্ব দিচ্ছি, এবং এইটা নিয়ে সবসময় চিন্তা করতে করতে হচ্ছে যে এটা মনে হয় বড় কোনো রোগের লক্ষণ। দেখা যাচ্ছে যে আহ, মানে ক্যান্সারের, আমি হয়তো কোনো ক্যান্সারের রোগীর কাছে শুনছি যে তার এই সমস্যাটা হচ্ছিল, যে তার ক্যান্সারের তো অনেক অনেক চিকিৎসাই হয়। ক্যান্সারের তো দেখা যাচ্ছে যে অনেক রোগী হয়, সে হয়তো হয়তো ছোট কোনো সিমটমের কথা বলছে। তো যার এই ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে বা এই রোগ নিয়ে বেশি আমরা হাইপোকন্ড্রিয়াসিসও বলে থাকি,
তো দেখা যাচ্ছে যে সে মনে করে যে না, আমারও তো মনে হয় তাহলে এটা আছে, সে এটা নিয়েই চিন্তা করতে থাকে। তো এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে আপনার ক্ষেত্রে যদি আমরা বলি, তো আপনার যেটা হবে যে মানে নিশ্চিতভাবে আপনি যে দুইটা জরুরি মানে টেস্ট করা দরকার, হয়তো কোনো ডাক্তারের কাছে যে থাকতে পারেন যারা আপনাকে বুঝাইছেন। তো এই এক্ষেত্রে বলা যেতে পারে হইতে পারে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার, আবার এটা ডিসঅর্ডারের পর্যায়ে নাও যেতে পারে। আহ, যদি তীব্রতাটা কম থাকে তাহলে এমনিতেই শুধুমাত্র অ্যাসিউর করার দ্বারা যে আপনাকে আশ্বস্ত করা যেতে পারে যে আপনার এটা মেজর কোনো সমস্যা না, আপনি নিশ্চিন্তেই আহ, মানে এগুলাকে ইগনোর করতে পারেন। জি। হ্যালো। হ্যাঁ, জি, জি শোনা রকি, যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রকি ইসলাম ভাই একটা প্রশ্ন করেছেন। আহ ওনার বয়স 17 বছর এবং যে কোনো জিনিস নিয়ে উনি খুব বেশি চিন্তা ভাবনা করে। তো এই বিষয় নিয়ে যদি একটু কিছু বলতেন। জি, উনি যেটা রকি ইসলাম ভাইয়ের যেটা 17 বছর বয়স, এবং উনি কিন্তু বলছেন যে অনেক বেশি চিন্তা করে, একটা জিনিস নিয়ে অনেক বেশি চিন্তা করে এবং সারাদিনই অহেতুক চিন্তা আসে। হ্যাঁ, এটা একটা জিনিস। আহ, ওনার বয়স এবং অন্যান্য দিক চিন্তা দেখে যেটা বোঝা যাচ্ছে যে সারাদিন কিন্তু অহেতুক চিন্তা আসে। এটার জন্য আরো কিছু কোশ্চিন আমাদের করা দরকার, যে একটা জিনিস নিয়ে চিন্তা আসতেছে সেটা কি চিন্তা। যদি কোনো আমরা ওসিডি নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, সেগুলো সেই রকম যদি একই চিন্তা তার বারবার ঘুরে ফিরে আসে, এইরকম যদি হয় তাহলে তো সেটা ওসিডির ক্ষেত্রে যাবে। কিন্তু যেটা মনে হচ্ছে যে তার অনেক বেশি, আমরা বলি ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটি, অনেক বেশি চিন্তা, বিভিন্ন ধরনের চিন্তা যদি আসে, সেক্ষেত্রে আবার কিন্তু সেটা ওসিডির মধ্যে পড়বে না। ওসিডিতে একটা চিন্তা একই সময়ে বারবার ঘুরে ফিরে আসবে আর কি, একই চিন্তা বারবার ঘুরে আসবে। কিন্তু ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটি যেটা বিভিন্ন ধরনের চিন্তা সারাদিন ধরে আসতেছে, এখনই এক চিন্তা, একটু পরে আরেক চিন্তা, আমি এই পড়াশোনা কিভাবে করব, পরীক্ষা কি পাশ করব কিনা, তারপরে পড়াশোনা শেষ আমার চাকরি বাকরি হবে কিনা, ভবিষ্যতে আমার কি হবে না হবে, এরকম বিভিন্ন চিন্তা, আমার বাবা মায়ের কি হবে, আমি বিয়ে করব কবে, সংসার হবে, এরকম বিভিন্ন চিন্তা যদি তার আবার আসে, তাহলে সেটা কিন্তু আবার ওসিডির মধ্যে পড়বে না, সেটা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। হ্যাঁ, জিএডি সংক্ষেপে আমরা জিএডি বা গ্যাড বলি আর কি। তো সেক্ষেত্রে আবার সেটা একটা অ্যাংজাইটি স্পেকট্রাম ডিসঅর্ডার আর কি, ওসিডি স্পেকট্রাম ডিসঅর্ডার একটা। একই চিন্তা নিয়ে যদি আসে, একটু এই ভাইয়ের কাছে যদি জানা যেত, বা উনি যদি আবারও কমেন্ট করেন যে একই বিষয় নিয়ে চিন্তা আসতেছে কিনা, আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করলাম এরকম একই বিষয় নিয়ে কোনো চিন্তা আসতেছে কিনা। যদি একই চিন্তা বারবার আসতে পারে সেটা ওসিডি, আদারওয়াইজ এটা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। সেটার জন্য আবার ম্যানেজমেন্ট, ওনার কথা শুনে যেটা বোঝা যাচ্ছে যে উনি জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার নামে অসুখেই ভুগতেছেন, এইরকমই মনে হচ্ছে অল্প কথা শুনে। তো সেটার জন্য ম্যানেজমেন্ট ওনার সমস্যাই শুধু জানতে চাইছেন, ম্যানেজমেন্ট যদিও জানতে চাননি, সেটার জন্য কিছু ওষুধপত্র, অ্যাংজিওলাইটি কিছু ওষুধ আছে, ওষুধপত্র দেওয়া এবং অন্যান্য কিছু কাউন্সেলিং টেকনিক, হ্যাঁ, তার চিন্তাগুলো, যা সিবিটি, তার চিন্তার মধ্যে যদি কোনো ভুল থাকে সেগুলো তাকে ধরিয়ে দেওয়া, এবং রিল্যাক্সেশন থেরাপি, যেটা একটু আগে আলোচনা করা হলো, সেগুলো তার ক্ষেত্রে হেল্পফুল হতে পারে। আচ্ছা, তো আসলে রকি ইসলাম ভাই, আপনার যেহেতু কিছু জিনিস মিসিং ছিল আর কি, এই কারণে হয়তো পুরোপুরি বলা যায় না আপনার সমস্যার সমাধানটা। তবে আমি কিছু কথা বলতে চাই আর কি, যে টেনশনের ক্ষেত্রে আসলে গত পর্বে আমার তানভীর ভাই একটা সুন্দর কথা বলেছিল। তানভীর ভাই বলেছিল যে তাকদীরের উপর যদি বিশ্বাস থাকে আমাদের, হুম, তাকদীরের উপর যদি বিশ্বাস থাকে তাহলে কিন্তু আমাদের এই টেনশন গুলো আর আসে না। আসলে হ্যাঁ, আমরা আমাদের যেই কাজগুলো আছে, আমাদের দৈনন্দিন যে কাজগুলো আছে সেগুলো আমরা ঠিক মতো করতে থাকবো। করার পরেও যদি আমাদের কোনো টেনশন আসে বা আমাদের উপর কোনো বিপদ আপদ আসে, তাহলে এটাকে আমরা ধরে নেবো যেটা আল্লাহর পক্ষ থেকে ফায়সালা ছিল, এটা হওয়ার ছিল। হ্যাঁ, এত টেনশন না করে আর কি।
যদি আমার কিছু করার থাকে তাহলে সেটা করব, আর যদি কিছু করার না থাকে তাহলে তো নাই, এই আর কি। জি। এখন ওসিডি কি ইসলামিক থক দিয়ে কন্ট্রোল করা যায় কিনা, তো এক্ষেত্রে আমাদের তাওহিদ আহমেদ আবির ভাই কিছু কথা বলছেন আর কি, যে ওসিডি নিয়ে ইসলামে আসলে কিছু কথা আছে। হুম। যেমন যেমন আমাদের ইবনে হাজার আল হাইতামি আল ফিকহিয়াতুল কুবরা গ্রন্থে তিনি একটা কথা বলেছিলেন যে এটা প্রতিকার হচ্ছে এড়িয়ে যাওয়া। যে আপনার কোনো একটা কিছু নিয়ে সন্দেহ হচ্ছে, বারবার একটা কিছু নিয়ে কুমন্ত্রণা আসতেছে, আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে কুমন্ত্রণা আসতেছে, অথবা মনে করেন পবিত্রতা নিয়ে কুমন্ত্রণা আসতেছে। তো এই ক্ষেত্রে যদি ইমান নিয়ে প্রশ্নগুলো আসে আর কি, তো এই ক্ষেত্রে সরাসরি এড়িয়ে যাওয়া আর কি। এই সম্পর্কে আহ, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন যে আপনি মনে করেন কোন একটা দরবারে যাবেন রাজার সাথে দেখা করতে, কিন্তু রাস্তায় আপনি কিছু কুকুর ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, আপনি যাচ্ছেন রাজার কাছে, আপনি আর চারদিক থেকে কুকুর ডিস্টার্ব করতেছে। এখন আপনি কি করবেন? সময় মতো রাজার দরবারে যাবেন, আপনি আপনার মতো হাঁটতে থাকবেন, নাকি সেই কুকুর তাড়ানোতে লিপ্ত থাকবেন? তো এই ক্ষেত্রে আর কি যে আমাদের যে মনে যে ওয়াসওয়াসাটা আসে বা শয়তানের পক্ষ থেকে ঈমান নিয়ে যে বিষয়গুলো আসে, তো এই জিনিসগুলো আসলে পরে সম্পূর্ণ এড়িয়ে যেতে হবে। হ্যাঁ, এই ইয়াটাই আমরা পাই আর কি। যেমন ঈমান নিয়ে কিছু বিষয় প্রশ্ন একটা হাদিসেও আছে, সহিহ মুসলিমের কিতাবুল ঈমানের বাবু বায়ানিল ওয়াসওয়াসা ফিল ঈমান, এই অধ্যায়ে কিছু কথা আসছে আর কি। যেমন একটা হাদিসে আছে, অনেক সময় মনে হয়, এক সাহাবী জিজ্ঞেস করতেছে যে অনেক সময় আমার মনে এমন জিনিস নিয়ে সন্দেহ আসে যা বর্ণনা করার থেকে আগুনে আগুনে পুড়ে কয়লা হওয়া আমার কাছে ভালো মনে হয়। তো আমি এই ক্ষেত্রে কি করতে পারি? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এটা তো তোমার খাঁটি ইমানের আলামত। কিভাবে খাঁটি ইমানের আলামত, এটা একটু ব্যাখ্যা করা যায়। যেহেতু এই যে ইমান নিয়ে যে প্রশ্নগুলো, হ্যাঁ, ইসলামিক থট বা এই যে বিষয়গুলো ইমান নিয়ে প্রশ্নগুলো, এটা আমাদের ভিতরে কেন আসে? হ্যাঁ, আমাদের ভিতরে ইমান আছে বলেই তো এই নিয়ে টেনশন হয়, এবং আমাদের ইমান আছে দেখেই কিন্তু আমরা চিন্তা করি যে আসলে এই বিষয়গুলো, এই চিন্তাগুলো তো আমাদের করা উচিত না। ঠিক আছে? তো জি। এই ক্ষেত্রে আল্লাহ রসুল কিন্তু বলছে যে এটা ইমানের আলামত, এখন আমাদের কি করতে হবে? জাস্ট এটাকে এড়িয়ে যেতে হবে। আর ইসলামিক থক দিকে যদি আরো কিছু বলতে চাই, তাহলে পবিত্রতা নিয়ে, অনেকে অজু করে, অজু করার পরে যেটা হয় যে অথবা প্রস্রাব করে। যেমন এর পরবর্তী যে প্রশ্নটা যেটা নিলাম, যে উনি প্রশ্ন করছেন পূর্ণ পবিত্র হওয়ার পর বিশেষ করে প্রস্রাব করার পরে মনে হয় যে না আপনার প্রস্রাব আবার পড়বে। হ্যাঁ, তো নামাজের মধ্যেও সন্দেহ হয়। এ নিয়ে কিন্তু সুন্দর আলোচনা আছে যে আপনার পবিত্রতার ক্ষেত্রে ইসলামের মূলনীতি হচ্ছে, হ্যাঁ, পবিত্রতার ক্ষেত্রে ইসলামের মূলনীতি হচ্ছে যে যদি আপনি শিওর ভাবে জানেন যে আপনার কোনো রোগ আছে, আপনার কোনো রোগ সরি আপনার কোনো নাপাকি বের হয়েছে, হ্যাঁ, আপনি নাপাকি দেখতেছেন, একটা হাদিস আছে এই সম্পর্কে, যে আপনি কোনো নাপাকি দেখতেছেন বা আপনি পাদ দিয়েছেন, পাদে ঘ্রাণ পাচ্ছেন। ঠিক আছে, একদম বাংলা ভাষায় বললাম আর কি। তো জি। জি। এই ক্ষেত্রে আপনি ভাববেন যে না আমার আহ, অপবিত্র হয়ে গেছি। আর যেখানে আপনি দেখতেছেন যে না আমার কোনো বাহ্যিক কোনো কারণ নাই, ঠিক আছে, আমি সুন্দরভাবে প্রস্রাব করছি, প্রস্রাব করার পরে আমি কিছুটা সময় আমি থাকছি, আহ ঢিলাকুলুক সুন্দরভাবে ব্যবহার করছি, হ্যাঁ, তারপরেও তো আমার এটার সম্ভাবনাই নাই যে আমার প্রস্রাব বের হবে। তো ওই ক্ষেত্রে প্রস্রাব না দেখার আগ পর্যন্ত আপনি মনে মনে একদম আশ্বস্ত হয়ে যান যে না আপনি পবিত্র আছেন। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আর আর যেটা করা যায় আর কি, যাদের বেশি এই সমস্যাটা হয়, যাদের বেশি এই সমস্যাটা হবে, তারা করবে কি যে তাদের লজ্জাস্থানের আশেপাশে একটু হালকা পানি ছিটিয়ে নেবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করতেন। জি, এটা গেল আমাদের ইসলামিক থট দিয়ে যদি কন্ট্রোল করা যায় কিনা এই নিয়ে প্রশ্নের উত্তর। আহ, এখন আমরা পরবর্তী প্রশ্নে যাই। আর আর আরেকটু আমি অ্যাড করতে চাই আব্দুল হালিম ভাই। জি 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 যেটা জি। উনি উনি বলছেন যেটা ইসলামিক থট দিয়ে, এখন হচ্ছে যে তার হচ্ছে যে আমরা হচ্ছে যে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে এক মধ্যবয়সী মহিলা আসছিলেন আমার কাছে। তো আমিও তাকে এই মানে আমিও আপনি যে কথাটা বললেন এরকমই বলছিলাম যে এটা একটা ইমানের লক্ষণই বলা চলে। তো আসলে যার যেই ধরনের ইসলামিক কন্টেন্ট দিয়ে মানে থটটা আসতেছে, আমরা ওইটা শুনে হচ্ছে তাকে ওই রিলেটেড ওইটাকে অপোজ করা যায় অথবা ওইটাকে ছেড়ে দেয়া যায়। হ্যাঁ, তো এই রিলেটেড হয়তো কোনো কথাবার্তা বলি।
আপনি তো ইন জেনারেল যে কথাগুলো বলছেন এগুলো তো সবার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ওসিডি তে দেখা যায় যে মানে খুবই মানে ডাইভার্স বিভিন্ন ধরনের এমন এমন চিন্তা আসে যেগুলো হয়তো উনি বলেন। তো এটা দেখা যাচ্ছে যে কোনো যদি ভালো ওলামায়ে কেরামের কাছে যান তাহলেও পাওয়া যাবে, অথবা কোনো দিনদার যদি মানসিক বিশেষজ্ঞের শরণাপন্ন হন তাহলে হয়তো উনিও বলতে পারবেন। জি, ধন্যবাদ। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের সিরাজুল ইসলাম রাশেদ ভাই একটা প্রশ্ন করেছেন, উম, যে উনি মারাত্মকভাবে কনফিউজ থাকে, যেটা অবিশ্বাস্য। বিশেষ দ্রষ্টব্য হচ্ছে যে ওনার মা বাবার ঝগড়া দেখে দেখে, হ্যাঁ, উনি বড় হয়েছে আর কি, যার কারণে আহ তার কাছে কিছু করলেও তার পছন্দ হয় না, এই আর কি। তো এই নিয়ে যদি একটু কিছু বলতেন আপনারা। আচ্ছা, তো রায়হান বলবো? আমি আচ্ছা একটু ক্লিয়ারলি আচ্ছা আমি শুনতে পাচ্ছি না আর কি, তুমি বলতে পারো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো ভাই যে কথাগুলো বলছেন এটা দেখা যাচ্ছে যে মানে ওনার আসলে আরো অনেক ডিটেলস, মানে আমাদের দেখা যায় যে কোশ্চেন গুলা মানে অনেক ডিটেলস নেওয়া দরকার। উনি হচ্ছে যে কনফিউজ থাকেন, কোন কোন বিষয়ে কনফিউজ থাকেন এইটা যদি জানা যাইতো, এবং মা বাবার ঝগড়া দেখে বড় হওয়া, বেড়ে বেড়ে ওঠার ক্ষেত্রে মা বাবার বন্ডিংটা এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটাও ঠিক। এটা খুব বড় একটা ভূমিকা পালন করে শিশুদের বড় হওয়ার ক্ষেত্রে। দেখা যাচ্ছে যে সমস্ত ফ্যামিলিতে যদি যৌথ ফ্যামিলি হয় যেখানে প্রতিদিন ঝগড়া লেগেই থাকে, তো বাচ্চারা যখন এগুলা দেখে তখন তারা আসলে কনফিউজড হয়ে যায়। বাচ্চারা সবকিছুকে দেখা যায় 3 3 বছর থেকে 3 4 5 বছরের বাচ্চারা মনে করে যে ঝগড়াটা মনে হয় আমার কোনো কারণেই করতেছে। তো সে তখন থেকেই দেখা যায় যে হীনমন্যতায় ভুগতে থাকে এবং সঠিকভাবে কোনো ডিসিশন নিতে পারে না। তো আপনি যেটা বলছেন, তো এটা তো আহ, এ- এটা একটা মানে খুব ভালো একটা ক্লু দিচ্ছেন আপনি। তো কিন্তু তাদের জন্য মায়া কাজ করে না। এখন হচ্ছে যে এই সমস্ত ক্ষেত্রে আমরা বর্তমান নিয়ে চিন্তা করি, আমার অতীতে কি হয়েছে। দেখা যাচ্ছে আল্লাহ তাআলা মানুষকে অনেক ধরনের যোগ্যতা দিচ্ছেন, আর জীবনে কষ্ট আছেই। আমার জন্য আল্লাহ তাআলা যেরকম ভালো রাখছেন ওরকমই আল্লাহ তাআলা আমার সিচুয়েশন গুলা করে দিছেন। এখন যদি আমি আমার অতীতকেই শুধু ব্লেম দেই, তো দেখা যাবে যে মানে এটা আমার জন্য ভালো কিছু বয়ে আনবে না। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা যেটা বলি যে আমরা বর্তমানকে নিয়েই থাকার চেষ্টা করি, যে বর্তমানকে আরো কিভাবে ভালো করা যায়। আর আপনার হচ্ছে যে মায়া কাজ করে না, এটা হচ্ছে যে মানে কিছু পার্সোনালিটি ডিসঅর্ডার থাকতে পারে, যেটা আসলে অল্প কিছু কথাবার্তা, তো এই সমস্ত কথাবার্তায় ফুল মানে ক্লিয়ার পিকচারটা বোঝা যাচ্ছে না যে আসলে কি হয়। তো ফুল আপনার ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত, তারপর বাবা মার সাথে কিভাবে আপনার কোন কোন জিনিসগুলো অপছন্দনীয়, আসলে আমরা সবাই প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে মানে জাজ করতে থাকি। অথচ দেখেন যে আপনিই বলছেন, লিখছেন যে আমার জন্য কিছু করলেও লাইক তারা ক্লাস 5 অতিক্রম না করলেও আমাকে গ্রাজুয়েট করেছেন। তার মানে আপনার প্রতি তারা কিন্তু ইনভেস্ট করছেন, আপনাকে একটা গ্রাজুয়েশন পর্যন্ত আপনাকে একটা সাপোর্ট দিয়েছেন। অবশ্যই তাদের অনেক ভালো কিছু আছে। দেখা যাচ্ছে যে আপনি হয়তো ওই সমস্ত জিনিসগুলা ধরে রেখেই তাদের আহ, তাদের ওই মানে আপনার ভালো লাগাটা কাজ করছে না। কিন্তু এক্ষেত্রে যদি আপনার মানে কোনো ভালো আলিমের শরণাপন্ন হওয়া যায় বাবা মার প্রতি যে আল্লাহ তাআলার যে আহ, হক গুলা হকের যে কথাবার্তা গুলা আছে, হ্যাঁ, এবং এটার যে সওয়াবের কথাবার্তা, এই সমস্ত জিনিসগুলা মানে একটু আলোচনা শুনতে পারেন। আর আপনার যে সাইকোলজিক্যাল কোনো ডিসঅর্ডার আছে কিনা, কোনো পার্সোনালিটি প্রবলেম আছে কিনা, বা অন্য কোনো অন্যদের সাথে রিলেশনশিপ কোনো ইস্যু আছে কিনা, এটা কি শুধু বাবা মার প্রতি নাকি কোনো মানুষের প্রতি, আপনার বন্ধু বান্ধবদের প্রতি, আপনার অন্যান্য আত্মীয় স্বজনের প্রতি, বা অন্যান্য যদি ভাই বোন থেকে থাকে তাদের প্রতিও কাজ করে কিনা, এগুলা নিয়ে একটু যদি কোনো মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন আপনার পাশাপাশি, তাহলে ভালো হয়। জি, ধন্যবাদ। আচ্ছা, আসলে সিরাজুল ইসলাম রাশেদ ভাই, আহ, আপনাকে বলতে চাই হচ্ছে যে দেখেন একটা জিনিস, যে আমরা কিন্তু কেউই পারফেক্ট না। হ্যাঁ, আমাদের সবারই কিছু ভুল আছে আর কি। তো এই ক্ষেত্রে ক্ষমার গুণটা অনেক বড় একটা জিনিস।
তো ভাই আমি বলবো আর কি যে বাবা মার দ্বারা অনেক সময় অনেক কিছু ভুল হয়। হ্যাঁ, দেখেন আপনারও কিন্তু অনেক সময় অনেক কিছু অনেক ভুল হয়েছে। ঠিক আছে, যেমন তারা আপনার সাথে ভালো ব্যবহার করতেছে কিন্তু আপনি তাদের সাথে ভালো ভালো ব্যবহার করতেছেন না। তো এই ক্ষেত্রে না তাদের ভুলগুলো কিছু হবে। আপনি তো শিক্ষিত, দেখেন তারা কিন্তু ক্লাস 5 পাস করে নাই। হ্যাঁ, তাহলে তাদের অনেক ভুল থাকতে পারে, তারা এত কিছু বুঝবেও না। হ্যাঁ, তারা তাদের মতো হয়তো চলতেছে। তা আপনি তো একজন শিক্ষিত মানুষ। তো আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে কি করতেছেন সেটা হচ্ছে দেখার বিষয়। আপনি তাদের সেই ভুলগুলো ক্ষমা করে দেন। হ্যাঁ, তাদের ভালোবাসাগুলো যেগুলো আছে সেগুলোকে আপনি দেখেন। ইনশাল্লাহ আপনার যে প্রবলেম সেটা সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকজন টেনশন নিয়ে কথা বলছেন, এই যে জাহিদুল ইসলাম ভাই। এটা কি নেওয়া যায়? এই প্রশ্নটা কি নেওয়া যায়? জাহিদুল ইসলাম ভাই একটু। টেনশন নিয়ে কিন্তু আমরা একবার কথা বলেছি। আমি দেখতে পাচ্ছি না আহ, আচ্ছা, অবশ্য। স্ক্রিনে একবার আনি। আচ্ছা, অল্প একটু করে যদি কথা বলে দেন তাহলে ভালো হয় আর কি। আচ্ছা, যেহেতু সময় নেই, আমাদের প্রায় 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। যে কোনো চিত্র- যে কোনো ধরনের চিন্তা আসলে প্রচুর পরিমাণ টেনশন, অন্য কোনো কিছু উপর চিন্তা বা নিয়ন্ত্রণ করতে পারি না। চিন্তা টেনশন আসলে কোনো কিছু, শুধু যেটা চিন্তা থাকে সেটা নিয়েই করে থাকি। আর মনে হয় অতিরিক্ত সিরিয়াস টেনশন। এটা ডাক্তার হ্যাঁ, রায়হান যেটা এই যে বললেন। আমি অলরেডি যেটা আগের পেশেন্টের ক্ষেত্রে হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, যেটা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা বারবার আসতে থাকে, ওই এনার ক্ষেত্রে ওইটাই হচ্ছে বলে মনে হচ্ছে আর কি। এবং ওনার ক্ষেত্রে কিছুটা পরিষ্কারই বোঝা যাচ্ছে যে উনি ওসিডি না এটা, বা কোনো একই চিন্তা না, বিভিন্ন ধরনের চিন্তা আসতেছে আর কি। জি জি। সেক্ষেত্রে আমরা অলরেডি আলোচনা করছি আর কি। হ্যাঁ, আমিও আগের যে বলছি ভাই আছে ওনার আলোচনা শুনলে বৈজ্ঞানিক ইনশাআল্লাহ চিন্তা এবং উত্তর পেয়ে যাওয়ার হ্যাঁ কথা। আমাদের হ্যাঁ মডারেটর আচ্ছা। ভাই উনিও ইসলামের দৃষ্টিকোণ থেকে আলোচনা করছেন। জি। আচ্ছা, এই যে আমি একা রুমে ঘুমাতে পারি না, হ্যাঁ হয়তো উনি ভয় পায় যেটা বোঝা যাচ্ছে আর কি। বিশেষ করে রাতে একা কোনো রুমে থাকতে পারি না, অনেক রাত আছে না ঘুমিয়ে নির্ঘুম কাটছে। হ্যাঁ, দিনে ঘুমাইছে। এই ভয় থেকে মুক্তির উপায় বললে খুশি হতাম। হ্যাঁ, ওনার সম্ভবত বয়সটা উনি বললে ভয় পায় ভালো বেশি। হতো। হ্যাঁ, ওনার বয়সটা বললে ভালো হতো। আমাদের কিছু ফোবিক ডিসঅর্ডার আছে আর কি। ফোবিক ডিসঅর্ডারের মধ্যে কিছু স্পেসিফিক ফোবিয়া আছে, যেগুলো বিভিন্ন স্পেসিফিক কোনো সিচুয়েশনে বা স্পেসিফিক কন্ডিশনে এগুলো হয়। অনেকের যেমন অনেক উচ্চতায় ছাদের উপর থেকে নিচের দিকে তাকাতে ভয় হয়। অনেকের আছে বদ্ধ ঘরে থাকতে ভয় পায়। হ্যাঁ, অনেকে আছে যে লিফটে উঠতে পারে না। হ্যাঁ, একা একা লিফট, হয়তো কয়েকজনের সাথে উঠতে পারে, একা একা উঠতে পারে না। হ্যাঁ, এগুলো হচ্ছে স্পেশাল কিছু সিচুয়েশনে, হ্যাঁ, এগারোফোবিয়া আমরা বলি, ক্লস্ট্রোফোবিয়া বলি, এসব কিছু টার্ম আছে, এগুলো হতে পারে। আবার কিছু 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 মানুষের ওনার বয়স যদি জানা যেত, যে কিছু ছোট মানুষ যারা আছে, অনেকে মাকড়সা নিয়ে ভয় পায়, অনেকে তেলাপোকা নিয়ে ভয় পায়। এগুলো কিছু ধরনের ফোবিক ডিসঅর্ডার বলি আমরা সংক্ষেপে। ওনার সমস্যাগুলো যদি আমি এক টার্মে বলতে চাই, ফোবিক ডিসঅর্ডারের মধ্যে 3টা টাইপ আছে। তো ওনাকে যে কোনো একটা ফোবিক ডিসঅর্ডার ওনার হওয়ার সম্ভাবনা খুব বেশি। হ্যাঁ, তো এটার জন্য এটাও একটা অ্যাংজাইটি স্পেকট্রামের মতোই কিছুটা এর ট্রিটমেন্ট। এবং এর সাথে সাথে ওনার যদি এটা ফোবিক ডিসঅর্ডার হয়, সেক্ষেত্রে ওনার কিছু ওষুধপত্র লাগবে, মেডিসিন লাগবে, সাথে ওনার কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। ওনার যদি কগনিশনে কোনো সমস্যা থাকে, ওনার বুঝতে ভুল থাকে, সেই আহ, জিনিসগুলোও পরিবর্তন করতে হবে। যে ওনার এই রুমের মধ্যে কোনো খারাপ কিছু থাকতে পারে, বা কিছু যেটা অনেকের ভুল ধারণা থাকে, ভ্রান্ত যদি কোনো ধারণা থাকে, সেটাকে আমাদের দূর করতে হবে যে এটা আসলে এইরকম না। হ্যাঁ, তো এইভাবে আমরা সাধারণত এটা চিকিৎসাও করতে পারি আর কি। একটা ওষুধপত্র আর একটা হচ্ছে কাউন্সিলিং। হ্যাঁ, সিবিটিটা এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট যদি তার কগনিশনে ইরোড থাকে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আচ্ছা, পর্নোগ্রাফি এবং ওসিডির সাথে কোনো কি সম্পর্ক আছে? এই রিলেটেড তো উনি কোনো মানে ক্লু দেন নাই। এটা তো অবশ্যই আছে, কিন্তু একা রাতে ঘুমানোর মানে সাথে ডিরেক্ট রিলেশন একবারে বলা যায় না, তাই না ডাক্তার রায়হান? না, এটা একা, হ্যাঁ এটাই আর কি। একা রাতে ঘুমাতে যে ভয় পাচ্ছে এখানে, এটা একটা স্পেসিফিক একটা কন্ডিশনকে সে ভয় পাচ্ছে, কিন্তু এর সাথে কোনো কিছু রিলেটেড থাকলেও থাকতে পারে, অস্বাভাবিক জি কোনো কিছু না। বা কোনো তার লাইফে কোনো একটা লাইফ ইভেন্ট থাকতে পারে, যে একটা জি। খারাপ কোনো ঘটনার কারণে সে
সেখান থেকে এই ঘটনাটা তার তৈরি হতে পারে যে একা রাতে ঘুমাতে পারতেছে না। আহ, অনেক কিছুই থাকতে পারে হয়তো। সে যদি অল্প বয়সী হয়, কিছুদিন আগে একটা তার নিকটাত্মীয় মারা গেছে, এরকম একটা ভয় থেকে হতে পারে, যেটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে বা অ্যাডোলেসেন্ট এজেও এটা হতে পারে। হ্যাঁ, হুম। অনেক সময় এটা একটু বড় বয়সেও অনেক সময় পাওয়া যায় আর কি। হ্যাঁ, পিটিএসডি রোগীদের ক্ষেত্রে হতে পারে, এরকম ভয় ভয় ভাব আচ্ছা, আসতে পারে। যাক কোনো আশরাফুল ভাইকে আর কি হ্যাঁ, যেটা আমার যেটা মনে হয় আর কি, হ্যাঁ, যে যেহেতু ওনার অনেক কষ্ট হচ্ছে, একদম রাতে নির্ঘুম থাকতেছে, দিনে ঘুমাচ্ছে, তো মনে হচ্ছে যে উনি স্টুডেন্ট আর কি, বয়স কম, এই কারণে দিনে ঘুমানোর একটা সুযোগ পাচ্ছে হয়তো। তো আরেকটা আপনাকে হ্যাঁ বলবো আপনি। আরেকটা আপনি আপনি যেটা বললেন একটু আমি হ্যাঁ সরি, আমি একটু বলিনি যে পর্নোগ্রাফির ব্যাপারটা আপনি আনলেন, যে এই যে ভয় ভয় লাগা, একা রাতে ঘুমাতে না পারা, উনি যদি বড় হয়ে থাকেন, বয়সে বড় হন, সেই ক্ষেত্রে আরেকটা সন্দেহের ব্যাপার যে যে কোনো অ্যাডিকশনের ক্ষেত্রে এটা আচ্ছা রিলেটেড রায়হান ভাই, থাকতে রায়হান পারে, ভাই, ভয় একটাই ভয় একটা লাগাটা। হ্যাঁ, পর্নোগ্রাফির যেই এটা পর্নোগ্রাফির সাথে যে ওসিডি যে সম্পর্ক, এটা কিন্তু আরেকজনের আলাদা একটা প্রশ্ন। আচ্ছা। তো এটা শেষ করে নেওয়া যাক। এটা হচ্ছে হ্যাঁ, ভয় ভয় লাগা বা একা রাতে, এটা মানে কিছুটা ওই যে পর্নোগ্রাফি বা অন্য যে কোনো সাবস্টেন্স, যে কোনো মাদকাসক্তি বা যে কোনো নেশার সাথেও এটা জড়িত থাকলেও থাকতে পারে আর কি, উনি যদি অ্যাডাল্ট হয়ে থাকেন আর কি। অ্যাডাল্টে সাধারণত একা রাতে ঘুমানো, একা এক রুমে ঘুমানো, এটা সাধারণত থাকার কথা না, এইসবের ক্ষেত্রে সেটা জড়িত থাকলেও থাকতে পারে। তো একটু ডিটেলস হিস্ট্রিটা দরকার ছিল আর কি। আচ্ছা। তারপরে ফিউচার নিয়ে একটা প্রশ্ন আসছে। হুম। যেমন ফিউচার নিয়ে, ফিউচারে কিভাবে সেটেল হবে, এবং ফিউচার নিয়ে আর কি খুব টেনশন করতেছে সে। তো এই ব্যাপারে কি নেওয়া যায়? এই হতাশা নিয়ে কিন্তু আমরা গত পর্বে কিছু কথা বলেছি। তো আপনার জি। এই টপিক নিয়ে আমাদের গত লাইভে মানে অনেকক্ষণ কথা হয়েছে। আমি এই প্রশ্নটা নিচ্ছি না। আপনি দয়া করে আমাদের ওই পুরান লাইভটা দেখবেন, তাহলে উত্তর পেয়ে যাবেন। আমি অন্য প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, এই যে আরেকজন বলেছে যে তার কারোর সাথে মিশতে ইচ্ছে করে না, একা একা থাকতে ইচ্ছা করে, একাকিত্ব দূর করে সারাদিন নেটে অশ্লীল জিনিস দেখে ফেলি। তো এই বিষয়ে কিছু কথা বলতেন যদি। একা একা কারোর সাথে মিশতে ইচ্ছা করতেছে না, এটা সব ক্ষেত্রে একটু বয়সটা উল্লেখ করলে ভালো হয় আর কি। শুরুর দিকে যেরকম করছিলেন, একটা হচ্ছে আহ, এটা তার কোনো পার্সোনালিটিতে প্রবলেম আছে কিনা, তার ব্যক্তিত্বের কিছু সমস্যা আছে যেখানে অনেকে একা একা থাকতে ইচ্ছা করে, কারোর সাথে মিশে না। হ্যাঁ, তার বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ঠিকভাবে মেনটেন করতে পারে না। হ্যাঁ, সবাই সম্পর্ক যদি তৈরিও হয়, স্কুলে গেল বা মাদ্রাসায় গেল বা কলেজে গেল, সেখানে তার বন্ধুত্ব হলো ঠিকই, কিন্তু কিছুদিন পরে দেখা গেল তাদের সাথে সম্পর্কটা আগের মতো থাকতেছে না, বা তাদের থেকে সে নিজেই গুটিয়ে নিচ্ছে। হ্যাঁ, অথবা তাদের সাথে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে, এরকম বিভিন্ন রকম পার্সোনালিটি প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, আবার বিভিন্ন ধরনের অনেকের পার্সোনালিটি এমন থাকে, সে আহ, যেটা ওই যে ফোবিক ডিসঅর্ডারের ক্ষেত্রে একটু যেটা বলছিলাম, যে ক্রিটিক্যাল কিছু চিন্তা করে আর কি, যে আমাকে নিয়ে মানুষ খারাপ কিছু ভাবতেছে কিনা। হ্যাঁ, আমি যেটা কাজ করতেছি আমি ঠিক করতেছি না ভুল করতেছি, এটা নিয়ে মানুষ খারাপ কিছু ভাবতেছে কিনা, বা আমার অগোচরে তারা কিছু আমাকে নিয়ে সমালোচনা করতেছে কিনা, এরকম কিছু ব্যক্তিত্বের সমস্যা থাকতে পারে। তাছাড়া মিশতে ইচ্ছে করতেছে না, ল্যাক অফ ইন্টারেস্ট যেটা, সে উনি বিষণ্ণতায় ভুগতেছেন কিনা, সেটাও আমাদের খতিয়ে দেখা দরকার। ওই যে ডিপ্রেশন নামে যে অসুখ আছে, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার আমরা বলি, সেখানে অনেক সময় কাজ করার আগ্রহ হারিয়ে ফেলে, স্বাভাবিক কাজ করার যে করার আগ্রহ হারিয়ে ফেলে, কোনো কিছুই করতে ইচ্ছা করে না, কোনো কিছুই ভাল লাগে না, মনটা সব সময় খারাপ থাকে, এইরকম কোনো কিছু আছে কিনা। অথবা তার কাজে কর্মে শুধু আগ্রহই হারাচ্ছে না, সাথে সাথে নর্মাল যে কাজগুলো, নামাজ পড়লে যে ভালো লাগা, এই জিনিসটা তার মানে ফিল হচ্ছে না। আহ, ভালো কোনো কাজ করলে, আত্মীয় কোনো একটা বন্ধুর সাথে দেখা হলো, বা কোনো নিকট আত্মীয় অনেকদিন পরে দেখা করতে আসলো, তা এইরকম সিচুয়েশনেও তার ভালো লাগতেছে না, মনটা ভালো লাগতেছে না, এরকম কোনো কিছু আছে কিনা, এগুলো একটু দেখা দরকার আর কি। তো এগুলো হলে তার একাকিত্বতা দূর করার জন্য আমাদের কি করা যায়, সেটা ওই অসুখটা তখন চিকিৎসা করতে হবে। তার ব্যক্তিত্বের সমস্যা থাকলে বা অন্য কোনো কোনো সাইকোটিক ডিসঅর্ডার থাকলে সেগুলো করতে হবে। তো এটা না করে উনি যেটা করতেছেন, যে ওনার কোপিংটা একটু আহ, খারাপ হয়ে যাচ্ছে, যে এগুলো দূর করার জন্য উনি অশ্লীল জিনিস দেখে ফেলতেছেন আর কি।
তো এটা আমার মনে হয় ওই প্রথম তো হচ্ছে তার ওই অসুখটা যদি বা রোগটা যদি জানা যেত, তাহলে ওটা চিকিৎসা করলে ওই যে কষ্টটা, তাহলে সে আহ, এমনিতেই খারাপ জিনিস থেকে বিরত হয়ে যেত। আর আরেকটা জিনিস, সে এটা অন্যভাবে সে এটাকে ম্যানেজ করতে পারে, বা অশ্লীল জিনিস দেখার যে আহ, খারাপ দিক আছে, বা বিভিন্ন এটা করলে যে আহ, গুনাহ এটার গুনার ক্ষতিকারক কথা যে দিকগুলো আছে আর কি। চিন্তা করে জি আস্তে জি জি আস্তে এখান থেকে বেরিয়ে আসতে পারে আর কি। আর ডক্টর আর এক্ষেত্রে তানভীর আর একটু মনে হয় add করতে পারে যে ওই হ্যাঁ, দ্বিতীয় এক্ষেত্রে আমি লাইনের যেটা ব্যাপারে, বলতে চাই, মানে উনি নেটওয়ার্ক তো দেখে ফেলে। মানে হ্যাঁ, এটার ব্যাপারে তানভীর একটু কিছু বলতে পারে। আচ্ছা আচ্ছা, তানভীর। জি, মানে এখানে আমি যেটা অ্যাড করতে চাই, মানে উনি তো খুব অল্প কথা বলছেন, লিখছেন পুরা চিত্র যেটা ডাক্তার রাহান বললেন। বাকি যেটা ওনার হচ্ছে এখন, যে শেষের লাইনটা, যে একাকিত্ব দূর করে সারাদিন নেটে অশ্লীল জিনিস দেখে ফেলি। তো দেখা যাচ্ছে যে মানে কোপিং স্ট্র্যাটেজিটা যে যে তানভীর একাকিত্ব মনে হয় দূর। শুনতে পাচ্ছে না, ঠিক আছে তাও। হ্যাঁ, শোনা যাচ্ছে? আমি শুনতে হ্যালো, পারতেছি। আচ্ছা, জি, আমি যেটা বলতে চাচ্ছি যে মানে এটা তো এক ধরনের অ্যাডিকশনের পর্যায়ে চলে যাচ্ছে। আমরা যেটা বলবো যে অশ্লীল জিনিস দেখে ফেলার যে মানে ক্ষতিকারক অবস্থাগুলা, এগুলা হচ্ছে যে আমরা যে গ্রুপে আছি মুক্ত বাতাসের খোঁজে, এখানে যে বইটা আছে মুক্ত বাতাসের খোঁজে নামে একটা বই আছে, পিডিএফ ডাউনলোড করে পড়তে পারেন, অথবা আহ কিনেও পড়তে পারেন। এবং সাথে আরেকটা ঘুরে দাঁড়াও অথবা ফিরে দাঁড়াও একটা বই আছে, ঘুরে দাঁড়াও। এইটাও পড়তে পারেন। হ্যাঁ, ঘুরে দাঁড়াও, হ্যাঁ। আহ, তো এই বইগুলা পড়তে পারেন। প্লাস হচ্ছে যে এটার ক্ষতিকারক দিক থেকে আহ, বেঁচে থেকে মানে এইটা থেকে দূরে থাকতে হবে, এক নাম্বার কথা। আর দুই নাম্বার কথা হইলো যে মানে একাকিত্ব দূর করতে মানে একা 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 মানে কানেকশন বাড়াইতে হবে। এখন আপনার কি কারণে আপনার একা একা থাকতে ইচ্ছা করছে, এই জিনিসটাকে আপনাকে হয় মানে এখন আপাতত যদি মানে সম্ভব হয় কোনো বিশেষজ্ঞের কাছে যেই এই সমস্যাটা আহ, সমাধান করা, অথবা এই মুহূর্ত থেকে আপনি শুরু করতে পারেন যে আপনি যে কানেকশন বাড়ানো, হইতে পারে আপনার আত্মীয় স্বজনদের সাথে, বাবা মার সাথে থাকলে বাবা মার সাথে, বন্ধু বান্ধবদের সাথে থাকলে বন্ধু, ধীরে ধীরে কানেকশন বাড়ানো, ভালো সঙ্গে থাকা। হ্যাঁ, যে সমস্ত জিনিসগুলা মানে এই বইগুলা পড়লেই আপনি অশ্লীলতার ব্যাপার থেকে মানে খুব মানে বড় ধরনের মোটিভেশন পাবেন। আর সাথে হচ্ছে ধীরে ধীরে কানেকশন বাড়ানোর চেষ্টা করে। জি। জি তো আসলে লাইভে তো ইন জেনারেল কিছু কথা বলা হচ্ছে। তো এই জি ক্ষেত্রে যাদের খুব বেশি সিরিয়াস সমস্যা, তাদের বলবো যে আপনার বিশেষজ্ঞ সাইকিয়াট্রিস্ট যে ডাক্তাররা আছেন, তাদের সাথে অবশ্যই আপনারা দেখা সাক্ষাৎ করবেন। আমাদের হয় জি কি, আমরা জি আমাদের সামান্য জ্বর হইলে চলে যাই হচ্ছে আহ, ডাক্তারের কাছে, কিন্তু আমাদের মেন্টাল হেলথের প্রতি আমাদের কোনোই খেয়াল থাকে না। হ্যাঁ, এদিকে আমাদের শেষ হয়ে যাচ্ছে, আমরা ডিপ্রেশনে, আমরা বিভিন্ন মেন্টাল সমস্যার কারণে একদম শেষ হয়ে যাই ভিতরে ভিতরে। এবং দেখা যায় যে এই মেন্টাল ডিপ্রেশনের কারণ থেকে, মেন্টাল সমস্যার কারণ থেকে শারীরিক অনেক সমস্যা তৈরি হয়। তো শারীরিক সমস্যাগুলো নিয়ে খুব চিকিৎসা হচ্ছে, কিন্তু মেন্টাল চিকিৎসার জন্য আমরা যেতে চাই না, চিন্তা করি যে কিভাবে যায় একজন পাগলের ডাক্তার তো এরা। তো এই ধরনের যে জিনিসগুলো আছে, এটা একদম দূর করতে হবে। আপনাদের মানসিক সমস্যাগুলো যদি আপনারা ফেস করেন, গার্ডিয়ানরা তাদের সন্তানদের মেন্টাল হেলথের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, এবং আপনারা নিজেরাও। আহ, আমরা মেন্টাল যে ডক্টর আছে বা সাইকিয়াট্রিস্ট আছে, তাদের কাছে কিন্তু আমরা বেশি বেশি যেতে পারি। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা ভাই, যেহেতু ডাক্তারের কথা আসলো, আমাদের দেশের যে সরকারি যে চিকিৎসা কেন্দ্রগুলো আছে, হ্যাঁ, সরকারি হাসপাতালগুলো আছে, তো সেগুলোতে কি সাইকিয়াট্রিস্ট বসেন? জি জি, প্রত্যেকটা সরকারি মেডিকেল কলেজে তো বসেই, ডিপার্টমেন্ট আছে। প্লাস হচ্ছে যে ঢাকায় যারা থাকেন ঢাকা মেডিকেল কলেজে হয়তো বা 10 টাকা খুব নামমাত্র মূল্যে। প্লাস হচ্ছে আমাদের পিজি হাসপাতালে প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত 30 টাকা টিকিটে, মাত্র 30 টাকা টিকিটেই আপনি মানে বহির্বিভাগ, বহির্বিভাগ 512 513 নাম্বার রুমে আমাদের চালু আছে। আর আরেকটা হচ্ছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, এখানেও। এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে এগুলার যে অনেক আমাদের স্টুডেন্ট অবস্থায় অনেকের মানে ওষুধ কেনারও সামর্থ্য না থাকতে পারে। তো বিএসএম মধ্যে আমাদের কোনো ওষুধ ফ্রি দেওয়া হয় না, চিকিৎসা
আহ দেয়া হয়, কিন্তু ওষুধ কিনে খেতে হয়। তো দেখা যায় যে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে অনেক ওষুধ এই জাতীয় সরকার থেকেই ফ্রি দেয়া হয়। তো এখানেও নেওয়া যায় এমনকি এবং সমস্ত মেডিকেল কলেজে আমার জানা মতে এই মানে বহির্বিভাগ সেবা চালু আছে। হয়তো কোনো দুই একটা মেডিকেল কলেজে আহ, ডাক্তার ঘাটতি থাকার কারণে সেবা না চালু থাকতে পারে, কিন্তু ডিপার্টমেন্ট এবং বহির্বিভাগ সেবা সব মেডিকেল কলেজে। আচ্ছা, এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ ছিল, কারণ অনেকেই ডাক্তার দেখাতে জি জি পারে না, বা কোথায় ডাক্তার জি দেখাবো, কি করব না করব। অনেকে বলে যে আমি স্টুডেন্ট, আমার এত টাকা নাই ডাক্তার দেখানোর। তো এই ক্ষেত্রে আর কি জি জি গুরুত্বপূর্ণ কথা যে 10 টাকা 30 টাকা দিয়ে কিন্তু আমরা ডাক্তার দেখাতে পারতেছি। জি 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 জি। তো এই আর জিনিসটা একটা আপনারা হচ্ছে সবাই একটু। পাবনা মানসিক হাসপাতাল আছে, তানভীর বলছো কিনা আমি শুনতে পাইনি হ্যাঁ হ্যাঁ, মাঝখানে একটু না কথা। না বলি নাই, ওটা ওটা ওই আমি ঢাকার গুলাই বলছি। হ্যাঁ পাবনা, আচ্ছা। হ্যাঁ পাবনা যারা আছে তারা তো চেনে এটাকে। ওখানে হ্যাঁ। তো আচ্ছা। তো আর বেসরকারি প্রাইভেট যেগুলো আছে, প্রাইভেট মেডিকেল কলেজ, বেশিরভাগ হ্যাঁ। প্রাইভেট মেডিকেল কলেজেও এই ডিপার্টমেন্ট আছে এবং অল্প টাকায় আউটডোরেও সেবা প্রদান করা হয় আর কি। জি জি জিএসএমইউ পাশে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, যেটা শ্যামলীতে, পাবনাতে পাবনা মেন্টাল হসপিটাল, আর সব সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ যেগুলো, সেখানে আউটডোর ভিত্তিতেও আর কি এটা অল্প জি। টাকার মধ্যে চিকিৎসা করা যায়। জি। আর এখানে ফাহিম ভাই, আপনার যে প্রশ্নটা আর কি, সারাদিন নেটে অশ্লীল ছবি দেখি, আসলে আপনার এটা নিয়ে একটু সময় দিচ্ছি, কারণ হচ্ছে যে এই সমস্যাটা অনেকের ভিতরে। হ্যাঁ, এই জি সমস্যাটা আমাদের গ্রুপে, বা এই আপনার যে বয়সটা, আমি ধারণা করে নিতেছি আপনার বয়সটা হয়তো হতে পারে যে 17 থেকে নিয়ে 25 26 এর জি আশেপাশে আর কি। তো আপনার যেটা করণীয় আর কি, যে আপনি যত এই নেশার ভিতরে থাকবেন, হ্যাঁ, আপনি যত অশ্লীলতায় ডুবে যাবেন, তত আপনার সমস্যাটা কিন্তু বাড়বে। তো এই ক্ষেত্রে ডাক্তার তানভীর রহমান ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে কানেক্টিং, মানুষের সাথে কানেকশন হওয়াটা আপনাকে বাড়াতে হবে। আপনাকে একটু বাইরে গিয়ে পরিবেশটা দেখতে হবে। হ্যাঁ, আমি ডাক্তার না, কিন্তু আমি বলতেছি আর কি কিছু কথা, একদম সাধারণ মানুষ হিসেবে বলতেছি যে মানুষের সাথে একটু মেলামেশা করুন। হ্যাঁ, আপনার একটু প্রকৃতিটা একটু দেখুন। তাহলে আমার মনে হয় যে আস্তে আস্তে, অল্প অল্প করে হলেও মানুষের সাথে মেশার যে স্কিলটা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা স্কিল। হ্যাঁ, তো এটা অর্জন করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। চেষ্টা শুরু করে দেন, চেষ্টা শুরু করলেই হবে। হ্যাঁ, আর যদি আমরা চুপ করে থাকি, বরং যেখানে আছি সেখানেই যদি স্টিল হয়ে থাকি, তাহলে কিন্তু হবে না। এই আর কি। আচ্ছা। জি তো এবং এই ক্ষেত্রে একটু বলতে, চাচ্ছি যে এটা ওনার জন্য খুব দ্রুতই করা উচিত, কারণ এটা যে কোনো ধরনের অ্যাডিকশনই অত্যন্ত খারাপ। শুধু আমরা অনেক সময় শুধু নেশা করে যারা, তাদেরকে অ্যাডিকশন বলি, কিন্তু অন্যান্য বিভিন্ন পর্ন অ্যাডিকশন বা ইন্টারনেট অ্যাডিকশন, এগুলো কিন্তু খুবই মারাত্মক। এবং এটা ঠিকই বলছেন আপনি যে এটা কিন্তু যদি খুব তাড়াতাড়ি এটার ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয়, এটা এডিকশন পর্যায়ে চলে যেতে পারে। এখন ওনার কথা শুনে বোঝা যাচ্ছে যে এখনো উনি ওই পর্যায়ে হয়তো যাননি। একাকিত্ব দূর করার জন্য এটা আমরা মনে করতেছি যে উনি এটা করতেছেন, কিন্তু সমস্যাগুলো যদি আহ, যে কারণেই হোক, কোনো কারণেও এটা করতে পারেন, সেটার যদি সমাধান করেও এটা থেকে ফিরে আসা যায়, না হলে এটা যে কোনো ভাবে যদি এডিকশন পর্যায়ে বা আরো মারাত্মক পর্যায়ে চলে যেতে পারে, সেক্ষেত্রে এটা ট্রিটমেন্ট করাটাও আরো কষ্টসাধ্য হয়ে যাবে আর কি। এজন্য দ্রুত আচ্ছা। করাটাই বেশি ভালো আর কি। আচ্ছা, তো আরেকজন তাওহিদ আহমেদ আবির ভাই, কম্পালসন অর্ধেক অর্ধেকে নেমে এসেছে। আপনি যখন কম্পালসন নিয়ে কথা বলতেছিলেন, তখন ওনার এই প্রশ্নটা ছিল হয়তো। তো একটু সংক্ষেপে ভাই, যদি সম্ভব হয় আর কি, যে এই নিয়ে কিছু বলুন আর কি, যে হ্যাঁ, কম্পালসন অর্ধেক কম্পালশন এসেছে কিভাবে থেকে বোঝা যাবে? নেমে এসেছে, আমি অ্যাকচুয়ালি এটা বুঝাইনি। যে কম্পালশনের জন্য তার কষ্টটা অর্ধেকে নেমে আসছে, এটা বুঝাইছিলাম। যে বারবার চেক করার যে কষ্ট, এই কষ্টটা, বারবার তালাটা চেক করতে হচ্ছে, আমি কাজটা ঠিক মতো করছি কিনা, গ্যাসের চুলাটা বন্ধ করছি কিনা, বা বারবার হাত ধুচ্ছি, এই কম্পালশন করতে গিয়ে, বা ধর্মীয় কারণে যে বারবার তওবা করতেছে, এই কারণে যে কষ্টটা হচ্ছে, এই এই কষ্টগুলো 100 থেকে 50-তে নেমে এসেছে, মানে আচ্ছা, মানে যা ছিল কষ্টটা কমে যায় আর কি। অবসেশনের এটা কারণে যে অর্ধেকে কষ্টটা নেমে তৈরি হয়, সেই কষ্টটা যখন অর্ধেক কমে যাবে, হ্যাঁ, তখন সংক্ষেপে তার আমরা যদি বলি পরবর্তী স্টেজে ডিস্ট্রেস, চলে যাবে। ডিস্ট্রেস এক কথায় ডিস্ট্রেস, তার যে অবসেশন বা কম্পালশন যেটার জন্য যে ডিস্ট্রেস আসে, সেটা অর্ধেকে নেমে আসছে।
আচ্ছা, এটাই তো আমি চাইতেছি। মিনহাজুল আবেদিন ভাইয়ের একটা প্রশ্ন আছে, খুব ছোট করে একটু। আহ, আমাদের যে চিন্তাগুলো ছোট বড় করার যে প্রসেস, হ্যাঁ, এটাকে আমরা কিভাবে ইয়া করব, কতদিন পর্যন্ত করব? এটাও একই রকম সবগুলোর জন্যই। আমি যে কোনো একটা প্রসেস ততটুকু সময় পর্যন্ত আমি এক্সটেন্ড করব, যতক্ষণ না পর্যন্ত আমার ওই সমস্যাটা 50% রিডাকশন না হয়, মানে অর্ধেকে নেমে না আসে। এবং যতক্ষণ পর্যন্ত আমি একটা সমস্যা নিয়ে কাজ করতেছি, ওই সমস্যাটা অর্ধেকে নেমে না আসা পর্যন্ত আমি ওটা নিয়েই কাজ করব। তার আগে আমি অর্ধেকে নেমে না আসা পর্যন্ত আমি তার চেয়ে বড় যে সমস্যা ওটাতে আমি যাব না আর কি। এটা অর্ধেকে নেমে আসতে যে কয়দিনই আমার সময় লাগুক, ওই কয়দিন আমি কাজ করার পরে এটা অর্ধেকে নেমে আসা পর্যন্ত ওয়েট করব, তারপরে আমি এর চেয়ে যে বড় সমস্যা সেটা নিয়ে কাজ করব। আচ্ছা, তো এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন, যে বদ অশ্লীল চিন্তা ভাবনা, চিন্তা সমস্যার সমাধান দিলে উপকৃত হতাম। এটা নিয়ে আসলে আমাদের কথা হয়েছে। কথা হচ্ছে যে যদি এই ধরনের কোনো চিন্তা ভাবনা আসে, তাহলে সাথে সাথে চিন্তা ভাবনাকে এড়িয়ে যেতে হবে এবং ভালো কোনো কাজে আহ, যুক্ত থাকতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ডেইলি রিল্যাক্সেশন কতক্ষণ করে করতে হবে? 10 মিনিট, 5 থেকে 10 মিনিট এক একবার। হ্যাঁ, সকালে যদি 5 থেকে 10 মিনিট করে, দুপুরে 5 থেকে 10 মিনিট, রাতে 5 থেকে 10 মিনিট, ইউজুয়াল টাইম। এর চেয়ে বেশিও করতে পারে, সমস্যা নেই। আচ্ছা, এখানে আরেকজন ভাইয়ের প্রশ্ন করেছেন, খুব সংক্ষেপে যদি উত্তরগুলো দেই, যে উনি টিচার বা এই ধরনের কোনো বড় কোনো মানুষের কাছে যেতে পারেন আর কি। হুম। কারণ বলেছেন নিজের কাছে মনে হয় যে আমি মনে হয় তাকে কোনো চোর চর মারছি। আচ্ছা, তার জ্বর কাছে মাস। মনে হয়, হ্যাঁ হ্যাঁ, তার কাছে মনে হয় যে সে তাকে চর মারছে বা লাথি মারছে, হ্যাঁ, বাট সে কিছুই করে নাই বাস্তবে। তার বয়স হচ্ছে 20। এটা ওসিডি হওয়ার একটা সম্ভাবনা আছে আর কি। ওসিডির হ্যাঁ, ক্ষেত্রে হ্যাঁ, কিছু তো এরকম অনাকাঙ্ক্ষিত চিন্তা আসে। যেমন মনে হয় যে কোরআন শরীফ অনেক উপরে থাকে, কিন্তু সে মনে করে কোরআন শরীফে মনে হয় আমার লাথি লেগে গেল, আমার পা লেগে গেল, এরকম একটা চিন্তা আসে। এবং এই চিন্তাটা বারবার আসতে থাকে এবং এর জন্য সে গিলটি ফিলিং হয়। তার কোনো কম্পালশন আছে কিনা উনি উল্লেখ করেননি। এবং ওনার ওই যে লাথি মারতেছে বারবার, এর জন্য ওনার এমন হতে পারে, ওনার খারাপ লাগতে পারে, গিলটি ফিলিং এর জন্য উনি বারবার তওবা করতে পারেন যে আমার মনে হয় পাপ হয়ে যাচ্ছে, বারবার তওবা করতেছেন কিনা। তো এরকম যদি থাকে তাহলে এবং এই চিন্তাটা যদি বারবার আসে, ওনার অন্যান্য ক্রাইটেরিয়া যেগুলো আছে সেগুলো যদি ফিল করে, এই চিন্তা নিয়েই তার 1 ঘন্টার বেশি সময় চলে যাচ্ছে, তার ব্যক্তিগত তার কর্মজীবনে সমস্যা হচ্ছে, অন্য কোনো মানসিক অসুখ বিসুখ না হয়, তাহলে আমরা এটা ওসিডি হিসেবে ধরতে পারি আর কি। তার এটা হওয়ার আচ্ছা, সম্ভাবনা আছে। একজন হ্যাঁ, তো মনোরোগ বিশেষজ্ঞ এক্ষেত্রে, পরামর্শ এক্ষেত্রে নিতে আপনি পারি। ওই কোনো মনোরোগ বিশেষজ্ঞের কাছ থেকে ইয়া করতে পারেন, কনসাল্ট করতে পারেন আর কি। আচ্ছা, ওমর ফারুক ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন যে 12 বছরের বাচ্চার ক্ষেত্রে যদি এমন হয় যে একটা জিনিস দেখলে সেটার প্রতি কয়েক মিনিট তাকিয়ে থাকে, হ্যাঁ, সেটাকে নিয়ে সে ভাবতে থাকে বিভিন্ন কিছু, এটা কি কোনো রোগ ধরা হবে কিনা? এটা তো মানে এক্স্যাক্টলি শুধু এইটুকু কথা দ্বারাই বোঝা যায় না যে রোগ হয় নাকি। হতেও পারে, আবার নাও হতে পারে। একটা বাচ্চার হতে পারে যে তার একটু বুঝতে, মানে একটু সময় নিয়ে বুঝতেছে, তার হচ্ছে যে আইকিউ লেভেলটা কিরকম, বা তার মানে বোঝার ক্যাপাসিটিটা কিরকম। এই বয়সে তো ফুল চিন্তার ডেভেলপমেন্টটাও কাজ করে না। তো এটা ফুল মানে একটু মানে সময় নিয়ে দেখে তারপরে বলা যাবে, মানে যাবে। আচ্ছা, রোগ যে এটা শিওর না। আচ্ছা, তো রোগ নর্মাল যে এটা আসলে শিওর না, এটাকে আহ রোগ একটু হতেও পারে। অবজারভেশন দরকার, ক্লোজ হ্যাঁ, অবজারভেশন হ্যাঁ, দরকার, এবং observe। আরো কিছু হিস্ট্রি, বিশেষ করে তার গার্ডিয়ানের কাছ থেকে আরো বেশি হিস্ট্রি দরকার আর কি। তার ডেভেলপমেন্টাল ডেভেলপমেন্টাল হিস্ট্রি, হিস্ট্রি। তার হ্যাঁ, জন্ম হুম, কিভাবে হয়েছে, নর্মাল ডেলিভারি হয়েছে নাকি সিজার করে হয়েছে, কথাবার্তা, তার 12 বছর বয়স যেহেতু অলরেডি সব শিখে যাওয়ার কথা, অন্যান্য সবকিছু তার স্বাভাবিক বয়সে কথাবার্তা বলা, চলাফেরা করা এগুলো শিখছিল কিনা। হ্যাঁ, অন্যান্য তার সমবয়সী অন্যদের তুলনায় সে তার বুদ্ধিশুদ্ধি কেমন, তাদের মতোই তার বুদ্ধিশুদ্ধি কিনা, সবার সাথে সে স্বাভাবিকভাবে মিশতে পারে কিনা। হ্যাঁ, তার বা সে 12 বছর হলে পড়াশোনা যদি করে স্কুল কলেজ বা মাদ্রাসায়, তাহলে পড়াশোনায় সে কেমন, অন্যদের মতো করতে পারতেছে নাকি, এগুলো তার আইকিউ লেভেলটা, তার বুদ্ধির লেভেলটা কি পর্যায়ে আছে,
সবকিছু আচ্ছা মিলে এগুলোর একটা ডিসিশন আসা যেতে পারে। আচ্ছা, মুহতাসিম আসিফ ভাইয়ের প্রশ্নটা আমি পড়ছি। আপনার জন্য যেটা হয়, এটা খুব সম্ভাবনা যে আপনার ওসিডি রোগেই ভুগতেছেন এবং আপনি দ্রুত কোনো মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। যখন আপনার সুইসাইড করতে ইচ্ছা হয়, এটা মানে সুইসাইডের ব্যাপারটা আমি গত সেশনেও আমরা আলোচনা করেছি যে এটা খুব একেবারে সিরিয়াস পর্যায়ে, যে কোনো রোগের মানসিক রোগের চরম পর্যায়ে আমরা এটা বলি যে সুইসাইডের চিন্তা বা সুইসাইডের অ্যাটেম্প চলে আসে। তো আমরা আপনাকে বলবো যে দ্রুত কোনো মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন। ওষুধ বা আপনার ওষুধ এবং কাউন্সেলিং দুটোই লাগতে পারে। ধন্যবাদ। পরের প্রশ্ন। আচ্ছা, নতুন করে আর কোনো প্রশ্ন করবেন না ভাইয়েরা আসলে? আচ্ছা সময় আচ্ছা। অনেকক্ষণ চলে গেছে। দেখি জি। কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে কিনা। গোসলখানায় গোসল করতে বেশি সময় লাগে, এটা নিয়ে তো আমরা কথা বলছি, তাই না ভাই? হ্যাঁ, ওই যে শার্লক হোমসের প্রশ্নটা নেন, এটা দিয়ে আমরা শেষ করি মনে হয়। শার্লক হোমস, আহ, আচ্ছা জি জি জি। জি জি জি। শার্লক হোমস আমাদের কাছে প্রশ্ন করতে চলে আসছে, দেখছেন? জি জি। দেখা যাক ওনার প্রশ্নটা কেমন হয়। আচ্ছা আচ্ছা, ওনার প্রশ্ন হচ্ছে যে আমার বয়স 23 বছর, করোনার পর থেকে মৃত্যু ভয়ে কাজ করছে। ধরুন আমার মাথা ব্যথা হয়েছে, আমার মনে হয় স্ট্রোক করব। আবার কয়দিন ধরে ঘাড়ে হালকা ব্যথা হয়েছে, আমার মনে হচ্ছে যে উনি হার্ট ব্লক হয়ে গেছে, এই আর কি। এটা কি হ্যাঁ, প্যানিক এটা ডিসঅর্ডার একটু, বলে কিনা? হ্যাঁ, প্যানিক ডিসঅর্ডার প্লাস ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারও হতে পারে। এটা এই কারণে আসলে যাদের একটু হয়তো অল্প কোনো অ্যাংজাইটি ছিল, ছোটবেলা থেকে একটু নিউরোটিক পার্সোনালিটি টাইপের বা অল্পতেই অ্যাংশাস হয়ে যায়, তাদের ক্ষেত্রে দেখা যায় যে মানে এটা বেড়ে গেছে। এটা আপনার মানে আপনি একা নন। হ্যাঁ। আর বাকি হলো যে আপনার আপনি ইনশাল্লাহ স্ট্রোকও করবেন না, আর হার্ট ব্লকও হয় নাই আপনার। তো আশা করা যায়। তো এখন হচ্ছে যে আপনার মানে কিছু অ্যাসুরেন্স দরকার, কাউন্সেলিং দরকার, আর মানে হালকা কিছু অ্যাংজাইটি ড্রাগ এবং এসএসআরআই জাতীয় ওষুধ খেলেই মনে হয় ঠিক হয়ে যাবে। কোনো মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিলে ভালো হয়। আচ্ছা, এখানে সাইফ ভাই, জাইনে সাইফ ভাই প্রশ্ন করেছেন। তো এই বিষয়ে আসলে আমাদের গ্রুপে প্রচুর প্রশ্ন আছে, প্রচুর উত্তর আছে। তো এই প্রশ্নটা আসলে এখন নিচ্ছি না। এরপরে শাকিল হোসেন ভাই বলছে যে 16-17 দিন আম, স্বপ্নদোষ হয় না, এটা মনে হয় নর্মাল, তাই না ভাই? ষোলো জি সতেরো জি। দিন স্বপ্নদোষ হয় না, এটা তো হ্যাঁ, একদম নর্মাল। নরমাল, নর্মাল। স্বাভাবিক। জি, স্বাভাবিক। আচ্ছা, রাতে একা ঘুমালে পণ দেখতে ইচ্ছা হয়, এ নিয়ে আমাদের গ্রুপে প্রচুর আলোচনা হয়। হ্যাঁ, তো আমাদের মুক্ত বাতাসের খুঁজে বইটা পড়তে পারেন, ইনশাআল্লাহ জি আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। যাই হোক, আজকে আমাদের লাইভের একদম শেষ পর্যায়ে চলে আসছে আর কি। তো তানভীর রহমান ভাই, রায়হান, সিদ্দিক ভাই, আমরা কি এখন বিদায় নিতে পারি? জি জি। জি ইনশাআল্লাহ। আচ্ছা জি, বিদায় রাখি। নিতে পারি। তো আসলে আজকে লাইভটা মাঝখানে এরকম মনে হয়েছিল যে আজকে লাইভটা করব না। কারণ হচ্ছে যে বর্তমানে এমন একটা ইস্যু চলতেছে, আমাদের পুরা বিশ্ব, পুরা মুসলিমদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে। তো মাঝখানে মনে হয়েছিল যে এই পর্যায়ে এরকম একটা লাইভ, হ্যাঁ, কিভাবে করি, মানে মনেই টানতেছিল না। তারপরেও যেহেতু আপনাদেরকে কথা দেওয়া হয়েছিল, হ্যাঁ, তাই আজকে লাইভটা কন্টিনিউ করা হয়েছে। তো এই ক্ষেত্রে সবার কাছে একটা অনুরোধ, যে সবাই যার যার জায়গা থেকে আহ প্রতিবাদ করা উচিত, আমার মনে হয় প্রতিবাদ করা জি, উচিত। কারণ অবশ্যই। ইমানের সর্বনিম্ন স্তরও যদি আমাদের থাকে, হ্যাঁ, সামান্য পরিমাণ ইমান যদি আমাদের থাকে, তাহলে মনে হয় এখানে কোনো মুসলিম চুপ করে থাকতে পারে না। তো যে কোনো একটা পদক্ষেপ আপনি যেটাই পারেন না কেন, যে আপনি আপনার সম্ভাবনা জায়গা থেকে, আপনার জায়গা থেকে একটা প্রতিবাদ করুন ইনশাআল্লাহ। আর প্রতিবাদ না করলে এটা কখনোই বন্ধ হবে না, বরং প্রতিবাদ না করলে এই জিনিসের সমস্যা দিন দিন আরো বাড়বে। তো এই আর কি, সবাইকে বলবো আপনারা এই বিষয়টা প্রতিবাদ করুন। এবং আমাদের ফেসবুকে অনেকেই বলতেছে যে ফ্রান্সের পণ্যগুলো বয়কট করার চেষ্টা করা, আমাদের এই জিনিসটা করা উচিত আর কি। কারণ আমি আমার জায়গা থেকে, হ্যাঁ, আমার টাকা দিয়ে আমি তাদের অর্থনীতিকে আমি চাঙ্গা করতেছি, এরপরে দেখা গেল যে তাদের সেই অর্থনীতি, তাদের সেই টাকা দিয়ে আমাদের উপরে আঘাত আসতেছে। এটা তো হইতে পারে না। হ্যাঁ, আর কিছু হোক না হোক, তাদের কোনো কিছু হোক, তাদের কোনো সমস্যা হোক না হোক, হ্যাঁ, আপনার কাছে এরকম মনে হইতে পারে যে আমি একজন পণ্য বয়কট করলে বা আমি একজন প্রতিবাদ করলে কি হবে। বিষয়টা আসলে এমন না। আপনার একজন একজন করে অনেক মানুষ হবে, আর সেই সাথে আমাদের মনের শান্তির জন্য এটা আমরা করব, যে আমার এই একটা টাকা যেন
মুসলিমের বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে, হ্যাঁ, আমাদের ইসলামের বিরুদ্ধে না যায়। তো এটা প্রত্যেকের এই চেষ্টাটা করা উচিত, আমার যা মনে হয় আর কি। জি জি, অবশ্যই অবশ্যই। জি, সর্বশেষ আমাদের এই লাইভটা যারা শুনেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার প্রতি অনেক অনেক দোয়া রইলো। আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আপনাদের জন্য দোয়া রইলো। এবং যাদের যা সমস্যা আছে আল্লাহ তাআলা, আসলে আমরা যাই বলি না কেন, যত ওষুধ, যত ডাক্তার, যাই বলেন না কেন, এজ এ মুসলিম সবকিছু আল্লাহর হাতে। হ্যাঁ, তো এটাই হতেছে মূল কথা, যে আল্লাহ চাইলে আমাদের কোনো ধরনের চিকিৎসা ছাড়া আমাদেরকে সুস্থ করতে পারেন। তো এই বিশ্বাস আমাদের সবার রাখতে হবে। আর সর্বশেষ আমি ভাইদেরকে, যে দুইজন ভাই আমাদের গেস্ট হিসেবে এসে প্রায় 2 ঘন্টা সময় সময় দিয়েছেন, তাদের গুরুত্বপূর্ণ আহ, সময়গুলো আমাদেরকে দিয়েছেন। তারা অনেক ব্যস্ত মানুষ। এবং তানভীর রহমান ভাই মনে হয় এখনো সিলেটে আছেন একটা কাজে। তো জি এখান জি থেকে আমাদেরকে সময় দিয়েছেন। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা আমাদের লাইভটা শুনেছেন এবং অল্প হলেও আমাদের এই লাইভ থেকে উপকৃত হয়েছেন, তাদের কাছে বলবো যে আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের যারা গেস্ট আছে, হ্যাঁ, তাদের জন্য দোয়া করবেন। আহ, আচ্ছা, তাহলে শেষ করতে পারি কি? জি জি। জি, আপনারা যদি অল্প করে কিছু কথা বলতে চান তাহলে বলতে পারেন, আর না হয়তো আমি শেষ করে দিই। জি, শেষ করে নিন। শেষ করে দিন। জি, ঠিক আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।